আজকে M4 এ আমরা স্থানাঙ্ক, সরলরেখা আর বৃত্ত এই তিনটা বিষয় নিয়ে কাজ করব। তো অবশ্যই এই তিনটা জিনিসই বইয়ের ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা পুরো ব্যাপারগুলোই যতটুকু পারা যায় কভার করার চেষ্টা করব। ইনফ্যাক্ট জ্যামিতিতে মেইন ব্যাপারটাই হচ্ছে বোঝা। একটা অঙ্ক কিভাবে করতে হয় সেটার চেয়েও খুব ভালো করে জানা দরকার সেন্সটা কি, যে আমি আসলে অঙ্কটা বুঝতে পারছি কিনা। এখানে বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর তার জন্যই আমি কিছু ব্যাপারের উপর খুব বেশি জোর দেবো। তো তারপরও আরো কিছু শর্টকাট মেথডও হালকা একটু আলোচনা করার চেষ্টা করা হবে। তো আমরা স্থানাঙ্ক নিয়ে শুরু করি। স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে খুব বেশি ভূমিকা দেওয়ার কিছু নেই। এটাকে আমরা চাইলে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বলে থাকি, রেনে দেকার্তের নাম অনুসারে। তো দেকার্তে যখন এই স্থানাঙ্ক ব্যবস্থাটা তৈরি করেন, তিনি আসলে একটা মাছি দেখে এটা তৈরি করেছিলেন, যে একটা মাছি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই মাছিটাকে আমি কিভাবে লোকেট করতে পারি, যে আমি ওই মাছটা এখন কোথায় আছে সেটা কিভাবে বুঝতে পারি। সেটা বোঝার জন্য তিনি চিন্তা করেছিলেন যে ওকে, আমি যদি চিন্তা করি যে সে ওই ঘরের একটা কোণা থেকে এতটুকু দূরে আছে, ডান দিকে এতটুকু দূরে আর উচ্চতা এতটুকু দূরে, এটা বুঝলেই আমরা ঠিকমতো তার অবস্থানটা ফিক্স করে দিতে পারি। তো এটা দিয়ে তার মাথায় ফার্স্ট আইডিয়াটা আসে। তো যাই হোক, আমরা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কিছু চেঞ্জের কথা আমরা অলরেডি জানি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় পরিবর্তন করতে হয়। চেঞ্জটা খুবই সিম্পল। আমরা জানি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা আসলে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি। কি ধরনের? একটা হচ্ছে যে এই অক্ষটা থেকে সেটা কত অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেলটুকু ইম্পর্টেন্ট, আর এই যে মূল বিন্দুটুকু সেখান থেকে এটা কতটুকু দূরে আছে সেই জিনিসটা আমরা এটা দিয়ে এই পয়েন্টটাকে ডিনোট করি আর থিটা এটা অনুসারে। তো যখন আর থিটা অনুসারে আমরা ডিনোট করি, এটাকে যদি এক্স ওয়াই দিয়ে আমরা লিখতে চাই, এই পয়েন্ট একই পয়েন্টটাকে আমরা যদি এক্স ওয়াই দিয়ে অর্থাৎ আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় লিখতে চাই, তখন আমরা খেয়াল করি যে এই অংশটুকু হচ্ছে এক্স আর এই যে হাইটটুকু উচ্চতা এটুকু হচ্ছে ওয়াই। তো এখান থেকে এই ত্রিভুজের থেকে ত্রিকোণমিতি ব্যবহার করলে আমরা দেখতে পাবো এক্স বাই আর, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে cos থিটা। ওখান থেকে আমরা পাবো x r cos থিটা, আর এখান থেকে যেটা দেখা যাবে সেটা হবে y r sin থিটা। এর থেকে আমরা জিনিসটা বুঝে নিতে পারি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিভাবে রেক্ট্যাঙ্গুলার স্থানাঙ্ক ব্যবস্থায় যাওয়া যায়। তো এইটা অনেকের কাছে যদি খুব বেশি কঠিন মনে হয় যে কিভাবে চেঞ্জটা করতে হয়, তাহলে আমরা যে যখন জটিল সংখ্যার মধ্যে কাজ করেছি, জটিল সংখ্যার ভিতরে এই জাতীয় ব্যাপার যেগুলো ছিল 2 + 3i, এই সংখ্যাটাকে যদি বলে মডুলাস এবং আর্গুমেন্ট বের করো, তখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে মডুলাস আর আর্গুমেন্ট বের করেছিলাম। আমরা ক্যালকুলাস দিয়ে আমরা মডুলাস বের করার ওখানে অপশনই আছে a b s। f সব যখন 2 + 3i বা 4 + 3i দিই তাহলে সুবিধা হবে। f বা 4 + 3i দিয়ে দিলে ওখানে ক্যালকুলেটর মান দেখাবে 5। এটা হচ্ছে এটার মডুলাস। এবং আমরা যদি আর্গুমেন্ট নিয়ে নিই, তখন একটা অ্যাঙ্গেল আসবে, সাপোজ আমরা এটা খেয়াল করি 57 বা এরকম কিছু একটা মান হয়তো আসবে। তো ইনফ্যাক্ট এইটা দিয়ে এটা ব্যবহার করে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা চেঞ্জটা পাওয়া যায় কিভাবে? আমরা এখান থেকে এই যে 4 + 3i, আসলে এটা হচ্ছে 43 পয়েন্ট, সেখান থেকে আমরা যখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যাব তখন জাস্ট মডুলাস এবং আর্গুমেন্টটা নেব, অর্থাৎ থাকবে 5,57 ডিগ্রি। তার মানে হচ্ছে যে আমরা সরাসরি এই জটিল সংখ্যার ধারণা ব্যবহার করে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় চেঞ্জগুলো করে দিতে পারি। এবং ওখানে অবশ্যই চেঞ্জের সময় ডিগ্রি যেটা, মানে এই অ্যাঙ্গেল যেটা, সেটা দিকে খেয়াল রাখতে হবে সেটা রেডিয়ানে আছে নাকি ডিগ্রিতে আছে। আমাদের ক্যালকুলেটরটা কোন মোডে সেট করা আছে এটা খুব ভালো করে খেয়াল করে রাখতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে চলে যাব, এগুলো খুব পুরনো জিনিস, যেগুলো খুব বেশি দরকার হবে আমরা সেই ধরনের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, তার আগে একটু বলে ফেলি যে আমার খুব প্রিয় কিছু ব্যাপার আছে এখানে, যেমন মধ্যবিন্দু বের করা। মধ্যবিন্দু বের করতে আমরা অলরেডি সবাই জানি বোধহয়, এই যে 1 2, এবং আমি যদি বলি এখানে একটা পয়েন্ট আছে 5 6, এর মধ্যবিন্দুটা কত হবে? তো মধ্যবিন্দু বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। 1 আর 5 6, অর্ধেক করলে 3, 2 আর 6 8, অর্ধেক করলে 4। এটি হচ্ছে মধ্যবিন্দু। এখন যদি এরকম দেওয়া থাকে যে এইখানে দেওয়া আছে 2 5 আর এই পয়েন্টটা হচ্ছে 7 9, আমাকে বললো যে ওই মাথায় যেটা আছে সেটা কত হবে, অর্থাৎ
এই দুটো পয়েন্টের মধ্যবিন্দু এটা, তাহলে ওই প্রান্তেরটা কত হবে এটি আমি বের করে ফেলা যায় যদি আমরা ab ধরে নিই a + 2/2 এটা হলো 7 বা মনে মনে হিসাব করে বের করে ফেলা যায়। তো আমরা এটাকে আরো দ্রুত চিন্তা করতে পারি এইভাবে যে এখানে আসলে কি হচ্ছে, এখানে আসলে যেটা হচ্ছে যে এখান থেকে এখানে যে পরিমাণে চেঞ্জ হবে এখান থেকে এখানে আসলে একই চেঞ্জ হবে, কারণ এটা ঠিক মধ্যে অবস্থিত। সুতরাং আমরা আসলে এমনি বলে দিতে পারি যে 2 থেকে 7 এখানে চেঞ্জটা কি হয়েছে, 2 থেকে 7 হওয়া মানে 5 বেড়েছে, আমরা আরো 5 বাড়াবো, কত হবে 12। 5 থেকে 9 হওয়া মানে কি, কত বেড়েছে, মোট 4 বেড়েছে, আমরা আরো 4 বাড়াবো, এটা হবে 13। সিম্পল কথা, যা ঘটেছে আবার ঘটাও। এই আইডিয়াটা এখানে অনেক ভালো কাজ করে, যা ঘটেছে আবার ঘটাও। আচ্ছা এটা একটা আইডিয়া। আবার আমাদেরকে মাঝে মাঝে বলে যে সমদ্বিখণ্ডন বিন্দু বের করো। এই জায়গাগুলোতে এমনি এমনি করার চেয়ে আমরা সেন্স করে করাটা অনেক বেশি সুন্দর। কি রকম, আমরা অনুপাতের ফর্মুলা অলরেডি সবাই জানি যে এই দুই ধরনের অনুপাত নিয়ে আমরা কাজ করেছি, অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। ইনফ্যাক্ট অন্তর্বিভক্তিটা বেশি প্রয়োজন হয়। তো অন্তর্বিভক্তির সময় আমরা যেটা দেখেছি সেটা এরকম ছিল যে একটা পয়েন্ট দেওয়া আছে 1 2 আর একটা পয়েন্ট সাপোজ দেওয়া আছে 5 6। আমরা বললাম মাঝখানে এমন একজন পয়েন্ট আছেন সি, এটা এ এটা বি ধরে নিই, মাঝখানে এমন একজন পয়েন্ট আছেন সি যেই সিটা এটাকে হয়তো 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তখন আমরা চাই সি বিন্দুর অবস্থানটা কত, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। তো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি, m1 x1 একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা দিয়ে। তো সেই ফর্মুলাটা কি রকম, আসলে ফর্মুলা ছিল এমন যে 3 আর 1 আছে, 3 আর 1 নিচে 3 + 1 3 + 1 লিখে দিই। আমি এভাবে মনে রাখতে আমার অনেক সুবিধা হয়, আমি এভাবে সরাসরি লিখি, তাহলে অনেক দ্রুত করা যায়, মাথার মধ্যে হিসাবটা কম করতে হয়। আমি আগেই জানি যে অনুপাত আছে 3 আর এই পাশে 1, সো 3 + 1 3 + 1। আমি উপরেও তাই লিখি 3 একটু দূরে +1 3 একটু দূরে +1। আমার 3 আর 1 দিয়ে অর্ধেক অংশ লেখা শেষ। আর দরকার সামান্য কিছু অংশ এই যে এইগুলো যেগুলো বাদ পড়ে গেছে। এখন আমাকে মনে রাখতে হবে উদরপিণ্ডি বুদর ঘাড়ে, মানে কি এই যে 3 আছে এই 3টা দিয়ে পড়বে ওই বুদর ঘাড়ে, এই উদরপিণ্ডি বুদর ঘাড়ে। তার মানে 3 এর সাথে গুণ হবে 5 ওই পাশেরটা, আর এই 1 এর সাথে গুণ হবে এইটা, মানে শুধু উদরপিণ্ডি বুদর ঘাড়েই না, উদরপিণ্ডি আবার বুদর ঘাড়ে। তার মানে এই 1 দিয়ে পড়বে 1 এর সাথে। আবার যখন কোটি নিয়ে কাজ করব তখন 3 পড়বে 6 এর সাথে, আর এই পাশে 1 দিয়ে পড়বে 2 এর সাথে। তো এভাবে আমরা বের করে ফেলতে পারি। এগুলো যখন আমার দরকার হয় তার চেয়ে বেশি দরকার হয় সমদ্বিখণ্ডন বিন্দু বের করা। সমদ্বিখণ্ডন বিন্দু বের করার সময় আমরা যেটা করি সেটা একটু খেয়াল করি। সমদ্বিখণ্ডন বিন্দু বের করার সময় ধরা যাক একটা পয়েন্ট দেওয়া আছে 1 2 এবং আরেকটা পয়েন্ট হতে দেওয়া আছে 7 11। এই অবস্থা আমাদেরকে বললো সমদ্বিখণ্ডন বিন্দুগুলো বের করো। তো এখানে সমদ্বিখণ্ডন বিন্দু থাকবে দুইটা, সেই দুইটা বিন্দু কি অনুপাতে থাকবে, 2:1 অনুপাতে একটা, আর একটা 1:2 অনুপাতে। আমি এটা বলতে চাই না, আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটু খেয়াল করতে চাই। সেটা কি, 1:2 বা 2:1 অনুপাতে দিলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে, বাট জিনিসটাকে এইভাবে চিন্তা করার আসলে দরকারই নেই। মানে আমরা অনুপাতে যখন চিন্তা করছি তখন খুব ইজিলি চিন্তা করা যায় কিভাবে, এটা সমদ্বিখণ্ডন বিন্দু, তার মানে এই পুরো জায়গাগুলা একই রকম ভাবে সমান 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 ভাবে এখান থেকে এখানে মুভ করবে। মানে এটা কি, 1 থেকে 7 এই চেঞ্জটা কতটুকু চেঞ্জ হয়েছে, মোট 6। 1 থেকে 7 হওয়া মানে 6 বেড়েছে। তো 3 ভাগ করে করে যদি বাড়ে তাহলে প্রত্যেক ভাগে কত করে করে বাড়বে, জাস্ট 2 করে করে বাড়বে। তাহলে 1 থেকে যদি 2 বাড়ে তাহলে 1 থেকে প্রথমে হবে 3, আরো 2 বাড়লে এটা হবে জাস্ট 5। আমরা অলরেডি প্রথম ভুজগুলো পেয়ে গেছি। এখন 2 থেকে 11 হওয়া, 2 থেকে 11 হওয়া মানে কত বেড়েছে, মোট 9 বেড়েছে। তো 3 ভাগে যদি 9 বাড়ে তাহলে প্রত্যেক ভাগে কত করে করে বাড়বে, জাস্ট 3 3 করে করে বাড়বে। তাহলে 2 থেকে আরো 3 বাড়লে হবে এটা 5, আরো 3 বাড়লে এটা 8। অলরেডি আমরা আমাদের সবগুলো পয়েন্ট পেয়ে গেছি। এর জন্য আমাদের কোনো ফর্মুলা শিখতে হবে না, কিছু করতে হবে না। এই সেন্সটা আসলে বেশি দরকার যে আমরা আসলে কি করছি। এই চেঞ্জগুলো যদি সেন্স থাকে তাহলে চলবে। ইনফ্যাক্ট এই সেন্সটা থাকলে আমাদের এই যে 3 ভাগ কেন, আমরা যদি 100 ভাগ বলে তাহলে আসলে কোনো ব্যাপার না, কতটুকু করে করে বাড়ছে এই আইডিয়াটা করলেই হয়, আসলে আর কিছু লাগে না। আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম। এখন যা ঘটেছে আবার ঘটাও, এটা নিয়ে একটু আগে বলছিলাম, সেটার আরেকটা ব্যবহার একটু বলে ফেলি। যদি কখনো এরকম কিছু দেওয়া থাকে যে একটা আয়তকার ক্ষেত্র দেওয়া আছে, বলা হলো যে এই যে পয়েন্টটা এটা 1 2, এটা হয়তো 7 9, এটা 11 4, আয়তকার না হয়, এটা আয়তকার হবে না আসলে, এরকম। আচ্ছা 11 13, এটা একটা সামান্তরিক, দেখতে সামান্তরিক মনে হচ্ছে না, আমি দুঃখিত। এই সামান্তরিকটা এই যে কোণাটা আর একটা চতুর্থ বিন্দু, এই বিন্দুটা কত হবে,
তো এটা বের করার সময় আমরা আমাদের একটু আগে যেটা করেছিলাম, যা ঘটেছে আবার ঘটাও, এটা অ্যাপ্লাই করে করে ফেলতে পারি। কেমন করে আমরা দেখি আসলে চেঞ্জটা কেমন হচ্ছে। মেইন ব্যাপারটা হচ্ছে কতটুকু চেঞ্জ হয়। কিরকম, এই যে 7 থেকে 11 হওয়া, এর মানে কি 7 থেকে 11 মানে 4 বেড়েছে, আমরা এখান থেকেও একই রকম চেঞ্জ করব। ওখানে যে চেঞ্জ হয়েছে এখানে একই চেঞ্জ করব। তাহলে 7 থেকে 11 হওয়া মানে 4 বেড়েছে, 1 থেকে আরো 4 বাড়লে এটা হবে 5। 9 থেকে 13 হওয়া মানে কি, এটাও 4 বেড়েছে, তাহলে 2 থেকে আরো 4 বাড়লে এটা হবে 6। সো আমরা আসলে পেয়ে গেছি যে আমাদের ওই পয়েন্টটা কত। এখন আমরা অন্যভাবে চিন্তা করতে পারতাম। কিরকম করে আমরা এভাবে চিন্তা করতে পারতাম যে আচ্ছা 7 থেকে 1 হওয়া এটা মানে কি আসলে, মানে 6 কমে গেছে। ওকে, এখান থেকে আমি 6 কমাই, 6 কমালেও আমি পাবো 5। 9 থেকে 2 হওয়া এটা মানে কি 7 কমে যাওয়া, আমরা 13 থেকে 7 কমালে পাবো 6। আমরা আবারও 5 6 সেই একই বিন্দু পেয়েছি। অবশ্যই আমি যেভাবে করি না কেন সবসময় একই রেজাল্ট পাবো। এই জিনিসটাকে আমি আরো একভাবে দেখাতে চাই। ইনফ্যাক্ট একই জিনিসকে আমি যতটা অ্যাঙ্গেলে দেখাবো তত বেশি জিনিসগুলো মাথার মধ্যে ভালো করে থাকবে। আমি একই জিনিসকে অনেক অনেক ভাবে চিন্তা করতে পারি। যেমন এটাকে আরেকটা সুন্দর উপায়ে চিন্তা করা যায়। কিভাবে চিন্তা করা যায়, ধরা যাক এটাকে আমি বললাম x y। আমরা পরীক্ষায় যেভাবে করে আসছি এই অঙ্কগুলো, সেগুলো কিভাবে করেছিলাম আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমবিভক্ত করে, মানে দুই খণ্ডের সমান দুই চাপ বিভাগ করে। এখন এই জায়গায় তাহলে এই দুটার যে মধ্যবিন্দু হবে, এদের মধ্যবিন্দু সেম হবে। এই কর্ণের দুই প্রান্তের মধ্যবিন্দু যা, ওই কর্ণের দুই প্রান্তের মধ্যবিন্দু একই ব্যক্তি হবে। সেখান থেকে আমরা বলতে পারি যে এদের মধ্যবিন্দুটা আগে বের করে নিই, 1 11। তাহলে এই পয়েন্টটা কত আসবে, এই পয়েন্টটা হবে 1 আর 11 12, অর্ধেক করলে 6, 2 আর 13। মানে আমরা এভাবে বলতে পারি আসলে x + 7/2 এটা সমান সমান 1 + 11/2, x + 7/2 1 + 11/2, এবং 2 + 13/2 এটা সমান সমান y + 9/2। এখান থেকে x এবং y এর মানটা বের করে ফেলতে পারবো। তো আমি এটা বলতে চাই যে এখানে ভালো করে আমরা খেয়াল করি, এই দুই এর অংশগুলো আমরা যদি বাদ দিয়ে চিন্তা করি তাহলে বলতে পারি জাস্ট x + 7 এটা = 1 + 11, আর এখান থেকে বলতে পারি 2 + 13 = y + 9। এটার সেন্সটা কি হলো সেটা ভালো করে দেখি। x + 7 তার মানে কি এই দুইটার যোগফল যা হবে, এই দুই কোণের যোগফল যা 1 + 11, এই দুই কোণের যোগফল তাই হবে। এখন এই দুই কোণের যোগফল কত, 12। তাহলে এই সাথে সাথে কত লাগালে 12 হয়, 5। এখানে জাস্ট 5 হবে। এবং একই কথা এদের জন্য সত্যি, এই কোটির জন্য 2 + 13 মানে কত, 15। 9 এর সাথে আর কত হলে 15 হয়, 6 হয়ে যায়। আমরা আবার সেই 5 6 একই পয়েন্টে পেয়েছি। তো এটা ছিল যা ঘটেছে আবার ঘটাও, তার দিয়ে আরেকটা কাজ। তো এখানে অন্তর্বিভক্ত বহির্বিভক্তের অনেক জিনিস আছে, আমরা সেগুলো একটু দেখব। যেমন এরকম একটা প্রবলেম আমাদের থাকে যে একটা সরলরেখার সমীকরণ অলরেডি দেওয়া আছে। ধরা যাক এটা একটা সরলরেখা, আর তার দুই পাশে দুইটা বিন্দু দেওয়া আছে। বলা হলো যে 2x + 5y = 7। এই সরলরেখা সরলরেখাটি Three 5 ও 7 9 এর সংযোগ রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে। এখানে খুবই ঝামেলার একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি যে কেমন বিভক্ত তা কিন্তু অলরেডি এখানে বলা নেই, অর্থাৎ এটা অন্তর্বিভক্ত হতে পারে, বহির্বিভক্ত হতে পারে। আচ্ছা, সেই অবস্থায় সোজা যেটা নিয়ম, আগে নিয়মটা বলি যে কি করতে হয়, তারপরে আমি বোঝাবো কেমন করতে হয় সেটা। আচ্ছা, নিয়মটা হচ্ছে যে ওকে আমরা যেটা করব, এই 3 5 এর আগে এটাকে সুন্দর করে লিখব। কিভাবে, 2x + 5y - 7 = 0। এবারে আমরা এই বিন্দুগুলোকে এটার বাম পক্ষে বসিয়ে দেব। কিভাবে বসাবো, আমরা 3 5 যদি এখানে x আর y এর বদলে বসাই তাহলে কি পাওয়া যায়, আগে লিখে ফেলি আমরা নির্ণয় অনুপাত। 3 5 কে এখানে বসালে আসবে
2 into 3 plus 5 into 5 minus 7 7 9 কে এখানে বসাও বসালে আসবে 2 into 7 plus 5 into 9 minus 7 কত আসে 3 দুগুণে 6 আর 25 এ 31 minus 7 14 আর 45 এ 24 বাই 12 4 দিয়ে গেলে 6 বাই 13 আচ্ছা এই অবস্থায় আমরা বলবো যে এরা বহির্বিভক্ত করে কেন এই ব্যাপারটা এখন আমরা একটু বুঝতে চাই যে কেন এইভাবে সরাসরি এখানে বসে দিলেই হয়ে যায় আর কেনই বা আমরা এরকম অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত ডিসিশনটা নিচ্ছি এখান থেকে আচ্ছা বহির্বিভক্ত কখন বলবো যদি চিহ্নটা প্লাস থাকে চিহ্ন যদি প্লাস থাকলে বহির্বিভক্ত এবং চিহ্নটা মাইনাস থাকলে আমরা তখন বলি অন্তর্বিভক্ত তার কারণটা আসলে কি কারণটা ব্যাপার এরকম যে ওকে ধরা যাক আমাদের যে সরলরেখাটা ছিল সেটা এই আকৃতি ax + by + c = 0 আমরা জেনারেলাইজ করে নিলাম এরকম একটা সরলরেখা যার নাম হচ্ছে ax + by + c = 0 আর দুটো পয়েন্ট আমাদের কাছে ছিল সেই পয়েন্ট দুটো হচ্ছে x1 y1 এবং x2 y2 আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এই অনুপাতটুকু কত a ধরা যাক এই পয়েন্টটা c এটা b আমাদের টার্গেট হচ্ছে ac / cb এটা ইকুয়াল টু হোয়াট এই জিনিসটা বের করাটাই হচ্ছে আমাদের এই অঙ্কটা টার্গেট তখন আমরা যেটা খেয়াল করতে পারি যে ওকে আমি যদি a থেকে এখানটা লম্ব টেনে নিই লম্ব টানলে এটার নাম দিলাম ধরা যাক d এটার নাম দিলাম e তখন এই দুইটা ত্রিভুজ যে তারা সদৃশ মানে ত্রিভুজ ফলে এখান থেকে আমরা বলতে পারি AD / BE = AC / BC অর্থাৎ AC / BC যেটা সেটা হচ্ছে এই দুইটা লম্বের অনুপাতের সমান তার মানে এখন আমার কাজ কিন্তু আর এই দুইটার বের করা না আমার কাজ হচ্ছে এখন এখান থেকে এটা লম্ব দূরত্ব বের করা আর এখান থেকে এটা লম্ব দূরত্ব বের করা AD / BE এটা বের করলে আমি AC / BC এর মানটা আসলে পেয়ে যাব এখন AD / BE AD এর মানটা কি রকম আমরা জানি যে একটা পয়েন্ট থেকে এই রেখার উপরে যে লম্ব দূরত্বটা সেটা হচ্ছে এরকম AX1 + BY1 plus c মানে x এর বদলে x1 y এর বদলে y1 বসালাম বাই √a² + b² আর এখানে থাকবে ax2 + by2 + c বাই √a² + b² আমরা খেয়াল করি a² b² দুই জায়গাতে একই জিনিস আছে সুতরাং এই দুটো পার্থক্য কেটে যাবে এই দুটো কেটে যাওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে x1 y1 এই ইকুয়েশনে বসালে যেটা থাকে সেটা আর নিচে x2 y2 সেটাকে যদি আমি এই ইকুয়েশনে বসাই যেটা থাকে সেই জিনিসটা আমি শেষ পর্যন্ত পাচ্ছি তার মানে কি ax1 + by1 + c এবং এখানে থাকবে ax2 + by2 + c কিন্তু এখন ব্যাপার হচ্ছে চিহ্নের ব্যাপার যখনই আমরা কোনো লম্ব দূরত্ব বের করি এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে একটা বিন্দুকে একটা সরলরেখার উপরে যদি বসানো যায় একটা বিন্দুকে যদি একটা সরলরেখার সমীকরণে বসানো যায় তখন তিন রকম কাহিনী হতে পারে কি কি কাহিনী হতে পারে একটা হচ্ছে সেই পুরো জিনিসটার মান 0 হতে পারে আবার বলছি আমি যদি এরকম একটা ইকুয়েশনে একটা বিন্দুকে বসানো যায় যেমন 2x + 5y - 7 = 0 এইখানে আমি যদি 2 5 বা এরকম কোনো বিন্দু বসাই এমন একটা বিন্দু হয়তো বসালাম ওকে 1 1 বসালে এটার মানটা কত আসে 2 1 2 5 1 5 2 আর 5 7 - 7 = 0 দুই পাশে মিলে যাচ্ছে সেই অবস্থায় আমরা বলি 1 1 পয়েন্টটা এই সরলরেখার উপরে অবস্থিত এরপরে ধরা যাক আমরা দিলাম 2 3 এরকম একটা পয়েন্ট 2 3 বসালে যেটা আসে 2 দুগুণে 4 আর 3 5 15 4 আর 15 19 - 7 এখানে মান আসে 12 যেটা 0 থেকে বড় তখন আমরা বলি যে না 2 3 পয়েন্টটা এর উপর অবস্থিত না এবার আমরা আরেকটা পয়েন্ট একটু চিন্তা করি 0 1 0 1 পয়েন্টটা যখন তুমি এখানে বসাবা তখন এখানে খেয়াল করো যে 2 * 0 তার মানে 0 আসবে 5 * 1 তার মানে আসবে 5 5 থেকে 7 বাদ দিলে -2 একবার আমি পাচ্ছি 0 একবার +12 একবার -2 এগুলো অর্থ বহন করে কি কি অর্থ বহন করে যে কোনো একটা সরলরেখা পুরো গ্রাফ পেপারকে মোট তিনটা ভাগে ভাগ করে একটা হচ্ছে সরলরেখার উপরে
একটা সরলরেখা এই পাশে আর একটা সরলরেখা আরেকটা পাশে, দুইটা পাশ এবং সরলরেখা ঠিক করব। তো সেই সময়ে সরলরেখা বরাবর যে পয়েন্টগুলো থাকবে সেগুলোতে আমি যদি বসালে আমি মান পাবো 0, এবং কোন পাশে যে প্লাস হবে আর কোন পাশে মাইনাস হবে সেটা আমরা আসলে জানি না। তবে যে কোনো এক পাশে সবগুলো বিন্দুই প্লাস দেয়, যে কোনো এক পাশে সবগুলো বিন্দুই মাইনাস দেয়। অর্থাৎ ধরা যাক আমরা আরেকটা পয়েন্ট নিলাম এখন 5 6 নিলে এখন যেটা পাওয়া গেল 5 6 নিলে 5 দুগুণে 10 আর 5 6 30, 10 আর 30 এ 40, 40 থেকে 7 বাদ দিলে 33। আমরা খেয়াল করি এটাও প্লাস এটাও প্লাস, তখন আমরা এই ডিসিশনটাই নিতে পারি যে ওকে 2 3 এবং 5 6 এরা একই পাশে অবস্থিত। আবার বলছি আমি, তখন আমরা জাস্ট এই ডিসিশনটুকু নিতে পারি যে এরা দুইজন একই দিকে অবস্থিত। তখন আমরা চিন্তা করি যে আমি যখন সরলরেখা এই পয়েন্ট দুটাকে বসানোর পরে দেখলাম এইটাও যে চিহ্ন আসে এটাও একই চিহ্ন আসে, তখন চিহ্ন কাটাকাটি হয়ে শেষ পর্যন্ত পজিটিভ একটা ভ্যালু পাওয়া যাবে। অর্থাৎ তখন আমরা বুঝতে পারি যে তারা দুইটাই সরলরেখাটার একই পাশে অবস্থিত। এখন একই পাশে যদি অবস্থিত হয় সেই অনুপাতটা অন্তর্বিভক্ত হবে নাকি বহির্বিভক্ত হবে? এটা অবশ্যই বহির্বিভক্ত হবে, কারণ এটা বাইরের দিকে আছে। এই সরলরেখাটা তখন ওই যে রেখাংশ তাদের ওই যে দুইটা পয়েন্টের বর্ধিতাংশ তাকে কাট করবে। তখন আমরা বলতে পারি যে ওকে এটা এদের সংযোগ রেখাংশকে বহির্বিভক্ত করে। আর যদি এমন হতো যে ওকে একটা পয়েন্ট হচ্ছে 2 3 আর একটা পয়েন্ট 0 1, তখন আমরা দেখছি 2 3 বসালে পাওয়া যায় 12, 0 1 বসালে পাওয়া যায় -2। তার মানে এরা দুইজন এই সরলরেখাটা দুইটা বিপরীত পাশে অবস্থিত। যখনই বিপরীত পাশে অবস্থিত হয় তখনই সেই বিভক্তটা কেমন বিভক্ত হবে? সেটা হবে অন্তর্বিভক্ত। অর্থাৎ আমরা জাস্ট মান দুটো বসিয়েই বুঝে যেতে পারি যে সেটা অন্তর্বিভক্ত হবে নাকি বহির্বিভক্ত হবে এবং কি অনুপাতে অন্তর্বিভক্ত হবে কিংবা বহির্বিভক্ত হবে। আচ্ছা, এবারে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে আমরা ইনফ্যাক্ট এই চ্যাপ্টারে আর খুব বেশিক্ষণ থাকবো না। এই চ্যাপ্টার থেকে না থেকে আর একটা জাস্ট ছোট জিনিস দেখে ফেলি। এই জিনিসটাকেই আমরা আরো দ্রুত করতে পারি এইভাবে। ধরা যাক বললো যে একটা পয়েন্ট আছে -2 3, এরকম অঙ্ক বইতে প্রায় আছে। আর একটা পয়েন্ট হলো 5 -4। আমি বললাম যে এই এ বি কে অক্ষদ্বয় কি অনুপাতে অন্তর্ভুক্ত করে? ধরা যাক আমরা দেখতেই পাচ্ছি এটা অন্তর্ভুক্ত করে, তখন আসলে আগের অঙ্কটার মতো করেই আমরা করতে পারি। তখন আমাদের কাছে যে ইকুয়েশন গুলো আছে সেগুলো হচ্ছে এমন, একটা সরলরেখা অর্থাৎ এই সরলরেখাটা কি অনুপাতে অন্তর্ভুক্ত করে? এই সরলরেখাটার ইকুয়েশন হচ্ছে y = 0 এবং এই যে সরলরেখাটা সেটা হচ্ছে এই সরলরেখাটা সেটা হলো x = 0। আমরা এখান থেকে আইডিয়া করতে পারি যে সরলরেখা এই অক্ষ দুইটা এদেরকে কি অনুপাতে অন্তর্ভুক্ত করে। এবং সেই জায়গায় খুব ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে আসলে যখন y = 0 বসাচ্ছি তখন আসলে আমাদের y এর ভ্যালুগুলো নিতে হচ্ছে। মানে কি y এর ভ্যালুগুলো মানে কি? y এর ভ্যালুগুলো মানে হচ্ছে 3 এবং -4। y = 0 আমরা y অক্ষটা দুঃখিত এটা হচ্ছে x = 0, এটা হচ্ছে y = 0। অর্থাৎ আমরা যখন y অক্ষটা নিয়ে কাজ করছি তখন আসলে আমাদেরকে জাস্ট ভুজের মানগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। অর্থাৎ AB কে y অক্ষ কি অনুপাতে অন্তর্ভুক্ত করে? -2/5, তার মানে 2/5 অনুপাতে অন্তর্ভুক্ত করে। যেহেতু মাইনাস পেয়েছি আমরা, -2 আছে এখানে, আমরা এখানে লেখার সময় মাইনাস লিখবো না, 2/5 অনুপাতে বলবো বা 2:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা বলে দেব। যেহেতু নেগেটিভ আছে এখান থেকে আমরা ডিসিশন নিলাম যে সেটা অন্তর্বিভক্ত হবে। তাহলে আমরা x অক্ষ নিয়ে যখন চিন্তা করব তখন তার ইকুয়েশন হচ্ছে y = 0, অর্থাৎ সেখানে শুধুমাত্র y টা নিয়ে চিন্তা করতে হবে। y মানে কি? শুধু কোটি। তখন কি অনুপাতে হবে? 3/4 বা 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যেহেতু মাইনাস আছে এখানে 3/-4 মাইনাস হওয়া মানে হচ্ছে অন্তর্বিভক্ত করা। সুতরাং 3:4 অনুপাতে এই x অক্ষটা AB কে অন্তর্ভুক্ত করে। আচ্ছা, আমরা এখানে আর থাকবো না, আমরা এখন একটু আগাতে চাই। আগানোর আগে লাস্ট আমরা একটু বলবো ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু বিষয়। ছোটবেলায় আমি যখন চিন্তা করতাম আমার নির্ণায়ক নিয়ে কাজ করতে খুব অসুবিধা ফিল হতো। মানে ধরা যাক দেওয়া আছে 1 2 -3 4 7 9,
বললো যে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো আমরা জানি যে এটার ক্ষেত্রফল কত হয়, হাফ 1 2 1 -3 4 1 7 9 1। আমার যেটা হয় এই নির্ণায়ক কাজ করতে গেলে বারবার মাঝখানে ভুল হয়, অনেকগুলো ক্যালকুলেশন করতে। এই কারণে আমি যেটা করলাম, মনে করলাম যে যদি এমন কিছু বের করা যেত যে এরকম কোনো রকম নির্ণায়ক কিছু লাগবে না, ধুম করে আমি বলে দিতে পারবো যে ক্ষেত্রফলটা কত হবে, তাহলে অনেক ভালো হতো। তো তখন আমি বের করলাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ঢিসুম পদ্ধতি। আমি তোমাদেরকে সেই ঢিসুম পদ্ধতিতে একটু শিখাই দিই। ত্রিভুজের ক্ষেত্রফলের ঢিসুম পদ্ধতি। ঢিসুম পদ্ধতির কাজ কি? কাজ হচ্ছে ঢিসুম করা। কিভাবে ঢিসুম করতে হবে? প্রথম যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি 1 2, আমি তাকে বললাম ঢিসুম করে বললাম যে বাবা আজ থেকে তোমার নাম 0 0, তোমার কোনো ওজোর আপত্তি আমরা মেনে নেব না। ও যদিও 1 2 ছিল, আমরা তাকে জোর করে 0 0 বানিয়ে নিলাম। এবং তারপরে যেটা বললাম, তোমাকে যেভাবে 0 0 বানানো হয়েছে সেই একই ঘুষি সবাইকে দেবো আমি। মানে কি? মানে হচ্ছে 1 থেকে 0 বানাতে গেলে আমাকে কি করতে হয়েছে? 1 কমাতে হয়েছে। আমি এইদের সবাইকে, যে সামনে যেগুলো আছে সবগুলো ঘুষ থেকে 1 করে কমাই নেব। তার মানে এটা হবে -4, ওইটা হবে 6। আর 2 থেকে 0 বানাতে কি করতে হয়েছে? কোটিতে 2 কমাতে হয়েছে। আমি এদের থেকে 2 করে কমাবো। 4 থেকে 2 কমালে 2, 9 থেকে 2 কমালে 7। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরে বাইরে ভিতরে ভিতরে, একদম বাইরের যে দুজন আছে তাদেরকে গুণ করে দাও -28, আর ভিতরে ভিতরে মাইনাস, বাইরে দুইটা মাইনাস ভিতরে দুইটা, বাইরে দুইটা গুণ করলে -28 মাইনাস ভিতরে দুইটা গুণ করলে -12, তাকে অর্ধেক করো। মানে হচ্ছে -28 -12 কত হয়? 40 -20, সুতরাং ক্ষেত্রফল হবে আসলে 20। আর মাইনাস চিহ্নটা কি নির্দেশ করে? মাইনাস চিহ্নটা নির্দেশ করে যে এই যে সিরিয়ালটা আমরা নিয়েছি সেই সিরিয়ালটায় আমরা আসলে ঘড়ির কাঁটার দিকে নিয়েছি তিনটা বিন্দুকে। এই 1 2 -3 4 7 9 এই পয়েন্টগুলোকে যদি আঁকা যায় আমরা দেখব যে এইভাবে আমরা যদি ধরি দেখব ঘড়ির কাঁটার দিকে এসেছে। দিকে আসলে নেগেটিভ আসে, যদি বিপরীতে হয় তখন পজিটিভ আসে। তো এই ছিল ঢিসুম পদ্ধতি। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে সরলরেখা। সরলরেখা চ্যাপ্টারে যখন আমরা ঢুকবো তখনই কিছু বিষয় খুব ভালো করে জানতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ঢাল। এটা সারা জীবনের জন্য জানার জিনিস এবং সেন্স করার জিনিস। সো একটা সরলরেখার ঢাল এটা আসলে কি মিন করে? একটা সরলরেখার সমীকরণ এটা আসলে কি মিন করে? যেরকম করে আমরা লিখলাম x + by + c = 0, বা লিখলাম একটা সমীকরণ হয়ে গেল সরলরেখা। কেন এটা সরলরেখা হলো? তার কারণটা কি আসলে? কারণ হচ্ছে এরকম যে ওকে আমি যখন এরকম কিছুটা লিখছি আমি আসলে কিছু সম্পর্ক তৈরি করছি। এটা একটা সম্পর্ক। কার মধ্যে সম্পর্ক? ভুজ আর কোণের মধ্যে সম্পর্ক। এটা বলতে বোঝায় পৃথিবীর এমন সমস্ত বিন্দু যাদের ভুজ আর কোণ যোগ করলে 5 হয়, ভুজ আর কোণ যোগ করলে 5 হয়। এরকম সমস্ত বিন্দু কি কি আছে? এরকম বিন্দু আছে ওকে 1 4, একটা 4 যোগ করলে 5 হয়। এমন বিন্দু হতে পারে -1 6, এই দুটো যোগ করলে 5 হয়। 0 5, এই দুটো যোগ করলে 5 হয়। 5 0, এরকম বিন্দু পৃথিবীতে কতগুলো আছে? কোটি 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 অসীম সংখ্যক এরকম বিন্দু আছে। এই যে অসীম সংখ্যক বিন্দু, এদের সবাইকে যদি আমি একটার পর একটা যদি বসাতে থাকি, এদেরকে বসাতে আমি কি ভাই খেয়াল করি? একটা হচ্ছে 0 5, 0 5 পয়েন্টটা কোথায় হবে? 0 5 1 4, এখানে -1 6, এটা কোথায়? এরকম জায়গায় 5 0, এরকম। আমি যদি একটার পর একটা এরকম সমস্ত বিন্দু বসাতে থাকি, আমি লক্ষ্য করব যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে একটা সরলরেখা। অর্থাৎ এরকম সমস্ত বিন্দু মিলে একটা সরলরেখা তৈরি করতেছে, এবং এই এতগুলো বিন্দুর একটা সেট হচ্ছে একটা সরলরেখা। তো যাই হোক, আমরা এখন এই যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখার প্রায় আমাদেরকে ঢাল ব্যাপারটা জানতে হয়। এবং ঢালের সংজ্ঞা আমরা কিভাবে দিই? ঢালের সংজ্ঞা হচ্ছে এই যে ওকে একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মানকে বলে ঢাল। এটা হচ্ছে ঢালের সেই সংজ্ঞা, যে সংজ্ঞাটা তোমরা শুধু জেনে এসেছো, কিছুই বুঝে নাই। এই সংজ্ঞা দিয়ে কিছু বোঝাও যায় না। তাহলে আসলে ঢাল জিনিসটা কি আমরা সেটা বুঝতে চাই। ঢাল মানে কি? ওকে, ঢাল মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে তরবারির আঘাত থেকে বাঁচার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে ঢাল বলে। আচ্ছা, তো এখন এই যে ঢাল মানে একটা সরলরেখা কতটুকু ঢাল, সেটা আমরা কিভাবে সেন্স করি, কিভাবে গেস করি, এবং এটা আসলে কি মিন করে সেটা বলি। আগে আমরা কিচ্ছু জানা ছাড়া একটু বলে ফেলি, ঢাল আসলে নির্ণয় করে একটা সরলরেখার চেঞ্জ কিরকম। মানে কি? একটা সরলরেখা কত দ্রুত উপরে উঠছে বা কত দ্রুত নিচে নামছে, রেট অফ চেঞ্জ, তার পরিবর্তনটা কত দ্রুত হচ্ছে, সেটা কার সাথে? x এর পরিবর্তনের সাথে সাথে y কত দ্রুত চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ঢাল। কিরকম?
এটা বাদ দিয়ে আমরা ধরা যাক কিছুই জানি না, আমরা এরকম ধারণা নিয়ে কোনো কিছু কোনোদিন শিখি নাই, আমরা এমনি এমনি দেখার চেষ্টা করি যে ওকে ধরা যাক একটা প্লেন এইভাবে আকাশে উঠছে, এইটা হচ্ছে প্লেনের গতিপথটা, আর একটা প্লেন আছে সেই প্লেনটা এইভাবে আকাশে উঠছে। তুমি তোমার নিজের সেন্স থেকে চিন্তা করো কোনটা দ্রুত আকাশে উঠছে, উপরেরটা নাকি নিচেরটা? অবশ্যই নিচেরটা, নিচেরটা একদম খারাপ আকাশে উঠে যাচ্ছে, আর ওটা যাচ্ছে কোনো দিন করে উঠলেও হয় না উঠলেও হয় এরকম করে উঠে যাচ্ছে এইটা। এবং আমি বললাম যে আমাদের দেশের উন্নয়নের কারণ এটা, সময়ের সাথে সাথে দেশ এগিয়ে যাচ্ছে, কোন মধ্যে উঠছে, আর এটা বাংলাদেশের উন্নয়নের কারণ সাহিত্য উঠে যাচ্ছে। এদের মধ্যে কোনটা জোরে কোনটা দ্রুত? আমি যদি দ্রুত কথা চিন্তা করি অবশ্যই এটা হচ্ছে দ্রুত। এবং ম্যাথমেটিক্স বলে, ম্যাথমেটিক্স জাস্ট বলে যে ওকে এটা ঢাল বেশি, এটা ঢাল কম, মানে এটা কম দ্রুত ওঠে, এটা বেশি দ্রুত ওঠে। এবং যখন ইকুয়েশনটা এইরকম, যখন আমরা দেখি যে ফাংশনটা এইরকম, তখন আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে দেশ কি উপরের দিকে উঠছে নিচের দিকে নামছে। এই যে নেমে যাওয়া, তখন আমরা বলি যে এটা ঢালটা হচ্ছে নেগেটিভ, ঢাল ঋণাত্মক, নিচের দিকে নেমে যাচ্ছে। আর এরকম ভাবে যদি ওঠে তখন বলি ঢালটা ধনাত্মক, ওকে মানে ভালো, ধীরে ধীরে পজিটিভ, জিনিসটা পজিটিভ হচ্ছে, ভালো হচ্ছে। এটা ঋণাত্মক মানে নেমে যাচ্ছে নিচের দিকে। এই ফার্স্ট বেসিক আইডিয়াটা হচ্ছে এতটুকু। এবং আমি যদি জিজ্ঞেস করি যে কোনটা বেশি দ্রুত নেমে যাচ্ছে, একটা নামছে এইভাবে আর নামছে এইভাবে, কোনটা বেশি দ্রুত নেমে যাচ্ছে? অবশ্যই নিচেরটা। আমি মানে এটা চিন্তা করতে একটা বাচ্চাকে গোড়ার খেলাতে দিবা, এখানে আস্তে করে বসে দিবা, সে নামবে, যখন এদিকে নামবে আস্তে আস্তে নামবে, আর এখানে যদি ছেড়ে দাও শেষ। আচ্ছা, সুতরাং আমরা বুঝতে পারছি যে নিচেরটা তার নেমে যাওয়ার গতিটাও বেশি, অর্থাৎ এইটা বেশি নেগেটিভ, এটা কম নেগেটিভ। তাহলে আমরা এখন পর্যন্ত ঢালের কিছু কিছু আইডিয়া দেখলাম যে ওকে কোনটা বেশি দ্রুত কোনটা বেশি আস্তে। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে চিন্তা করতে পারি? তখন আমরা যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে যে ওকে x এর মান 1 বাড়ালে y যতটুকু বাড়ে, x এর মান মানে ভুজের মান 1 বাড়ালে 1 একক বাড়ালে y যতটুকু বাড়ে, এটাই আসলে ঢাল। মানে কি, ধরা যাক এই পয়েন্ট ছিল, এই পয়েন্টের নাম হচ্ছে 2 3, আর পাশে এখানে আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে 4 9। তো আমরা খেয়াল করি এখানে x এর ভ্যালু কতটুকু বেড়েছে, ভুজের মান কতটুকু বেড়েছে? 2 থেকে 4 হওয়া মানে 2 বেড়েছে। আর এখানে কোটির মানটা কতটুকু বেড়েছে? 3 থেকে 9 হওয়া মানে 6 বেড়েছে। তাহলে আমরা নরমালি এখান থেকে বলতে পারলাম যে ওকে x এর মান 2 বাড়লে এখানে y বাড়ে কতটুকু? 6। তার মানে x এর মান যদি আপনি 1 বাড়াই তাহলে y বাড়বে 6/2 মানে হচ্ছে 3। এই তিনটাকে আমরা বলি এই সরলরেখার ঢাল। ঢাল জাস্ট এতটুকু জিনিস, x এর মান 1 একক বাড়ালে y যতটুকু বাড়ে ওইটাই ঢাল। ঢাল জাস্ট এতটুকু কথা। এখন এখান থেকে আমরা এখন আরো ভালো করে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি জিনিসটাকে কিভাবে, যে ওকে এই পয়েন্টটা যদি হয় x y, এই পয়েন্টটার আমি হয়তো নাম দিলাম যে ওকে ঠিক আছে এই পয়েন্টের নাম দিলাম x1, না এই পয়েন্টের নাম দিই x2 y2, এটা x1 y1। তাহলে আমি এখন বললাম যে x এর মান কতটুকু বেড়েছে? x এর মান বেড়েছে আসলে x1 x2। y এর মান কতটুকু বেড়েছে? y1 y2। x এর মান x1 x2 পরিমাণে বাড়লে y বেড়ে যায় y1 y2। তাহলে x এর মান 1 একক বাড়লে y বাড়বে y1 y2 বাই x1 x2। এটাই কি জিনিস? এটাই হচ্ছে সরলরেখাটা ঢাল। বা ধরা যাক আমি এই x1 x2 যেটা সেটাকে del x নাম দিলাম, যে এখান থেকে এতটুকু হচ্ছে del x আর এতটুকু হচ্ছে del y। তাহলে ঢাল আসলে কতটুকু হবে? del y বাই del x, y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন। এবং এটা দেখার পরে ম্যাথমেটিশিয়ানদের মাথায় আইডিয়া আসলো ভাই x এর মান del y বাড়লে y বাড়ে del x এর মান del x বাড়লে y বাড়ে del y, তার মানে x এর মান 1 বাড়লে y বাড়ে del y বাই del x। তাহলে del y বাই del x হচ্ছে ঢাল আসলে। এবং তখন তারা দেখলেন এই ত্রিভুজের মধ্যে এটা তো লম্ব আর এটা হচ্ছে ভূমি, তার মানে এটাকে অ্যাঙ্গেল যদি থিটা ধরা যায় তাহলে তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা তো tan থিটা। তখন তারা সংজ্ঞা দিলেন যে ওকে del y বাই del x এটা হচ্ছে tan থিটা, এবং এটা যদি থিটা হয় তখন এটাও থিটা। এবং তারা বললেন যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানটাই হচ্ছে ঢাল। তাহলে
এইটা হচ্ছে ঢালের আসলে বেসিক সেন্সটা। আমরা যদি আগে এটা জেনে বসে থাকি যে এটা হচ্ছে ঢাল, তাহলে মেইন জিনিসগুলো আসলে বোঝা যাবে না। তার মানে এখানে একটা পরিবর্তনের ব্যাপার আছে, রেট অফ চেঞ্জের ব্যাপার আছে। রেট অফ চেঞ্জের ব্যাপারটাই আসলে ঢালের সবচেয়ে বড় কনসেপ্ট। ঢালের কনসেপ্টটা যখন আমরা জেনেছি তখন সরলরেখার সমীকরণ যেগুলো আছে সেই সমীকরণগুলো খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। যেমন আমাদের খুব কমন কিছু সমীকরণ নিয়ে আমরা এখন প্রমাণ করার চেষ্টা করি। ধরো যে একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার y অক্ষের ছেদাংশটুকু আমরা জানি, y অক্ষের ছেদাংশ হচ্ছে c, y অক্ষের ছেদাংশটুকু আমরা জানি এবং জানি m। যখন একটা সরলরেখার সমীকরণ বের করতে হয় তখন একটা চলমান বিন্দু নিয়ে অবশ্যই কাজ করতে হয়। শুধু সরলরেখাই না, আসলে যে কোনো কিছু সমীকরণ যখন আমরা বের করব, বৃত্ত হোক, কৌণিক হোক, যাই কিছু হোক না কেন, সবসময় pxy এটা একটা চলমান বিন্দু নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই pxy বিন্দুটা রিপ্রেজেন্ট করে এই সরলরেখার উপরস্থ সমস্ত বিন্দুকে, সে রিপ্রেজেন্ট করতেছে। এখন pxy থেকে আমরা লম্ব টানলাম x অক্ষের উপরে, এবার বোঝা যাবে x আর y এর পরিচয় কি। x হচ্ছে এতটুকু এবং y হচ্ছে এই অংশটুকু। x হচ্ছে ভুজ, y হচ্ছে এই পয়েন্টটার কোটি। তো এখন আমি যদি c এই যে যেখান থেকে ছেদ করেছে y অক্ষকে, সেই পয়েন্টটা থেকে আমি যদি এখানে আরেকটা লম্ব টানি, তাহলে এবার খেয়াল করা যাবে এটা x হলে এটাও হবে x, এবং পুরোটা যদি y হয় তাহলে এই অংশটুকু কত হবে? পুরোটা y, y থেকে এই অংশটুকু হচ্ছে c বার, তার মানে একটু হচ্ছে y - c। তো এবার আমরা ঢালের নিয়ম একটু আগে শিখেছি। ঢালের ফর্মুলাটা কি ছিল? ঢাল হচ্ছে কি y এর সাথে সাথে মানে x এর সাথে সাথে কিভাবে y চেঞ্জ হচ্ছে সেটা, তার মানে কোটির অন্তর বাই ভুজের অন্তর। তাহলে ঢাল হবে, এখান থেকে সরাসরি বলে দেওয়া যায় এইটুকু বাই এই অংশটুকু, এই হচ্ছে জাস্ট ঢাল y - c বাই x। এরকম যে কোনো কিছু যদি আমি সরলরেখায় আঁকি, সরলরেখার উপরে যে কোনো জায়গায়, তার ঢাল হবে জাস্ট এই অংশটুকু বাই এই অংশটুকু। এটা সবসময় কাজে লাগবে এবং মাথার মধ্যে ভালো করে খেয়াল করে রাখি যে ঢাল হচ্ছে জাস্ট যে কোনো সরলরেখার যে কোনো একটা জায়গায় আমি যদি এটা লম্ব টানি আর এখান থেকে যেখান থেকে খুশি এর উপর আরেকটা লম্ব টানি, তাহলে ঢাল হবে এই অংশটুকু বাই এই অংশটুকু, y এর চেঞ্জ বাই x এর চেঞ্জ। তাহলে এখন এখান থেকে আমরা ঢাল পাচ্ছি y - c বাই x, এবং আমরা জানি এখান থেকে গুণ করে দিলে পাওয়া যাবে y - c = mx বা y = mx + c। আমাদের খুবই পরিচিত একটা ইকুয়েশনের ফর্ম। এটা প্রমাণের জন্য আমাদের কিছু জানতে হয় না, জাস্ট ঢাল ব্যাপারটা জানলেই চলে। এবার আমরা এই একই জিনিস আমরা আরো খেয়াল করি যে আসলে ঢাল জানলে যে কোনো কিছুই আসলে খুব সহজে প্রমাণ করে ফেলা যায়। একটু বলে ফেলি যে একটা সরলরেখার সমীকরণ যখন জানতে হয় সব সময় দুইটা করে জিনিস আমাদেরকে দেওয়া থাকতেই হবে। যেমন একটু আগে যে সমীকরণটা আমরা বের করেছি সেখানে m এবং c এই দুটো জিনিস দেওয়া ছিল। যদি m দেওয়া থাকে এবং একটা পয়েন্ট x1 y1 দেওয়া থাকে, তখন আমরা কিভাবে বের করতে পারি? ফর্মুলা হয়তো অনেকের জানা আছে, এখন আমরা দ্রুত একবার দেখে ফেলি যে আসলে জিনিসটা কি। খুব সিম্পল একটা ব্যাপার। ওকে, আমরা তার ঢাল জানি m এবং এর উপরে একটা পয়েন্ট অলরেডি জানি, সেটা হচ্ছে x1 y1। আমরা যেটা করব সরলরেখার সমীকরণ বের করতে গেলে pxy এটাকে তো লাগে। তো এখন আমরা এখান থেকে এর উপরে লম্বটা নিই, তাহলে একটুকু হবে x এবং একটুকু হবে y, আর এই জায়গা থেকে একটা লম্বটা নিই, তাহলে একটুকু হবে x1 একটুকু হচ্ছে y1, এবং এই পয়েন্ট থেকে এখানে একটা লম্বটা নিই। এবার জাস্ট একটু খেয়াল করি, অবশ্যই এখানকার যে ঢালটা হবে সেই ঢাল হবে এতটুকু বাই এতটুকু, একটু আগে আমরা বলে এসেছি। তাহলে কত হবে? এখন আমরা খেয়াল করি, পুরোটা হচ্ছে y, y থেকে একটুকু হচ্ছে y1 বাদ, তাহলে এটা হচ্ছে y - y1, পুরোটা হচ্ছে x, তার থেকে x1 বাদ, এটুকু হচ্ছে x - x1। তাহলে আমাদের ঢাল হবে y - y1 বাই x - x1। অতএব y - y1 m * x - x1। এটা কোনো মহান ফর্মুলা না যেটা মুখস্থ করে রাখতে হবে, এটা খুব সিম্পল কথা যে ওকে ঢাল হচ্ছে x এর পরিবর্তন বাই y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন। এটা কিন্তু সরাসরি আমরা সমীকরণ দেখেই বলে দিতে পারছি, এই চেহারাটা দেখেই বলে দেওয়া যাচ্ছে। ওকে, এখন যদি আমাদের সামনে দেওয়া থাকতো দুইটা বিন্দু, কি রকম বিন্দু? x1 y1, একটা সরলরেখার উপরে দুইটা বিন্দু দেওয়া আছে x1 y1 x2 y2। অবশ্যই সরলরেখার সমীকরণ জানতে হলে দুইটা করে জিনিস সবসময় জানা থাকতেই হবে। এই অবস্থায় আমরা লক্ষ্য করি এখন আমাদের সামনে ঢাল নাই, দুইটা পয়েন্ট দেওয়া আছে। কি কি পয়েন্ট? একটা হচ্ছে x1 y1 আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2। তো আমাদের সামনে সব সময় আমাদের সাথী pxy তো থাকবে। তাহলে এখন আমরা জাস্ট খেয়াল করি সরলরেখার ঢাল তো সব জায়গাতেই সেমই। তাহলে আমি যদি এইখান থেকে ঢাল বের করি তাহলে ঢালের মান যা হবে, এখান থেকে ঢাল বের করলেও ঢালের মান কিন্তু একই আসবে। তো এখান থেকে যদি ঢাল বের করা যায় তাহলে খেয়াল করি, একটু আগে আমরা করেছি, এটা হয় y - y1 আর একটুকু অংশ আছে x - x1, পুরোটা x, তার থেকে x1 বাদ x - x1, পুরোটা y, তার থেকে y1 বাদ y - y1। আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে একটুকু হবে y1 - y2 এবং একটুকু হবে x1 - x2। তাহলে এখান থেকে ঢাল বের করলে পাওয়া যাবে y - y1 বাই x - x1। আর যদি এই পাশ থেকে ঢাল বের করি তাহলে পাওয়া যাবে y1 - y2 বাই
x1 x2 বা আমরা সমীকরণটা পাচ্ছি এটা y y1 y1 y2 x x1 x1 x2 এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এবং আরেকটা ইকুয়েশন আমরা জানি, সেটা খুব দ্রুত প্রুফ করে ফেলা যায়। এবং আমরা জানি অলরেডি খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমাদের মাথার মধ্যে ঢুকে যায়, সেটা হচ্ছে যে যখন সরলরেখার সমীকরণ বের করতে হবে তখন কিভাবে বের করতে হয়। আগে দেখতে হয় আমাদের কি কি জিনিস দেওয়া আছে। যেমন এখন যদি আমি বলি x অক্ষের ছিদাংশ a এবং y অক্ষের ছিদাংশ b দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজটা হবে একটা বিন্দু ধরে নেওয়া, সেই বিন্দুটাকে আমরা নাম দেই pxy, এবং এরপরে আমরা চেষ্টা করব যে a আর b দিয়ে এই xy কে কিভাবে রিলেট করা যায়। এটাই হচ্ছে আইডিয়া। যে কোনো সমীকরণ যখন আমরা বের করতে চাই তখন এগুলাই হচ্ছে আইডিয়া। আমরা একটা চলমান বিন্দু ধরে নেব এবং যেই শর্তগুলো দেওয়া আছে, যেই তথ্যগুলো দেওয়া আছে, সেগুলো কিভাবে এর সাথে রিলেট করা যায়। আচ্ছা, এখন আমরা এখানে খেয়াল করি যে ওকে p থেকে এর উপর একটা লম্ব টানলাম, এখানে এর উপর একটা লম্ব টেনে দিলাম, তাহলে এটার নাম অবশ্যই এতটুকু হবে x নিঃসন্দেহে, কারণ এই পয়েন্টটাই হচ্ছে pxy, এতটুকু x এতটুকু হচ্ছে y, আর পুরোটা অলরেডি আমরা জানি এটুকু হচ্ছে a। তো এইবার একটু খেয়াল করা যাক, এটা ও বিন্দু হলে আমরা এই দুটোকে লাইন টেনে দিলাম। তাহলে এখন এই যে পুরো ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি a নাম দেই, এটাকে যদি b নাম দেই, এই ত্রিভুজ OAB এটা দুইটা খণ্ডে বিভক্ত। কিরকম? এই পার্টটা ত্রিভুজ OPA এবং ত্রিভুজ OPB, এই দুইটা পার্ট মিলে পুরো ত্রিভুজটা তৈরি। তো এখন ত্রিভুজ OAB যেটা, তার ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি a ইনটু উচ্চতা b ইকুয়াল টু এই OPA ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি হচ্ছে এখানে a আর উচ্চতা হচ্ছে y, হাফ ইনটু a ইনটু y। আর যদি এই পাশ থেকে চিন্তা করা যায়, এটাকে যদি ভূমি ধরা যায় OB কে, তখন এই OPB এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন আমরা খেয়াল করি ওর উচ্চতা কিন্তু এই পাশে x, তাহলে হাফ ইনটু b ইনটু x। সবাইকে যদি হাফ AB দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে এটা 1, এখানে থাকবে y বাই b, এখানে থাকবে x বাই a। এটাও আমাদের অনেক পরিচিত একটা ফর্ম, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটাও সরলরেখার খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম। তো আমরা যখন ফর্মুলা জেনে গেছি, এটা জানাটা আসলে বেশি ইম্পর্টেন্ট, তখন ইকুয়েশনগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না এখানে। আচ্ছা, এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে সরলরেখার প্রবলেম যেগুলো আছে, খুব বেশি ঝামেলার প্রবলেমে আমরা যাব না, এই কারণে যে এখানে কনসেপচুয়াল জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা সরলরেখার মধ্যবর্তী কোণ নিয়ে একটু চিন্তা করতে পারি। দুইটা সরলরেখার মধ্যবর্তী যখন কোণ নিয়ে চিন্তা করতে বলা হয়, আমরা জানি আগে ঢালটা বের করে নিতে হয়। ধরা যাক দেওয়া আছে 2x plus 3y plus 5 equal to 0, এবং আরেকটা দেওয়া আছে 4x plus 5y minus 9 equal to 0। আমরা এই যে দুটো সরলরেখা দেখতে পাচ্ছি 2x plus 5y plus 5 equal to 0 এবং 4x plus 5y minus 9 equal to 0, এই দুটো সরলরেখার মধ্যে অ্যাঙ্গেল কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। তো এর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এখানটা ঢাল আগে বের করে নিই। আমরা জানি সরলরেখার ঢাল সমীকরণ থেকে বের করার নিয়ম হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, মানে হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, এবং এখানে ঢাল হবে -x এর সহগ বাই y এর সহগ। তো এখানে এর পরে ঢাল বের করার জন্য যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি সেটা এরকম দেখতে, যে tan θ প্লাস মাইনাস m1 m2 বাই 1 প্লাস m1 m2। এই সরলরেখাটা, এই যে সমীকরণটা বা এই ইকুয়েশনটা, এটা যেখান থেকে আসে, এটা যদি আমরা ফিল করতে পারি, এটা যদি জানি, তাহলে আসলে এই ইকুয়েশনটা লেখার দরকারই হয় না। এটা ছাড়া অনেক বেশি সোজা করে, অনেক বেশি সোজাভাবে এদের অ্যাঙ্গেলটা বের করে ফেলা যায়। অ্যাঙ্গেলটা আসলে কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ফর্মুলাটা কি রকম। এই যে সরলরেখাটা, সেই সরলরেখাটা হয়তো এরকম দেখতে, এবং এই যে সরলরেখাটা, তার সরলরেখার এটা ঢাল আরো বেশি এবং বেশি নেগেটিভ, কারণ এটা ঢালটা হয়তো এরকম হতে পারে। আমরা এটা আন্দাজ করে আবার চেষ্টা করলাম। তো এখন আমরা এই যে অ্যাঙ্গেলটা, এটাকে নাম দিলাম θ1, আর এই যে অ্যাঙ্গেলটা, এটা নাম দিলাম ধরা যাক এটা m1, এটাকে m2 বলি, এটা হচ্ছে θ2। তাহলে এখন জাস্ট একটু ভালো করে বলুন যে ব্যাপারটা আসলে কি হচ্ছে। এই যে ত্রিভুজটুকু, ছোট্ট একটা ত্রিভুজ দেখা যাচ্ছে,
আমরা একটা ফর্মুলা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে এই যে অ্যাঙ্গেলটুকু দেখতে পাচ্ছি ছোট্ট অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো থিটা 1 আর এটা থিটা 2 এবং এটা থিটা হলে অবশ্যই থিটা 1 থিটা 2 প্লাস থিটা। এবং যখন এইটুকু জানি তখন বলতে পারি থিটা থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে থিটা 1 থেকে থিটা 2 বাদ দিলেই আসলে থিটা পাওয়া যায়। এখন থিটা 1 কত সেটা কিন্তু আমরা এমনি বলতে পারি, কারণ আমরা জানি যে tan থিটা 1 হচ্ছে আসলে m1। তাহলে আমি জাস্ট থিটা 1 এর পরিচয় যদি চাই, থিটা 1 এর পরিচয় হচ্ছে tan ইনভার্স m1 এবং এটা হচ্ছে tan ইনভার্স m2। তার মানে থিটার মান হচ্ছে আসলে tan ইনভার্স m1 মাইনাস tan ইনভার্স m2। আমরা যদি মাঝখানকার সূক্ষ্মকোণটুকু পেতে চাই, আবার বলছি আমি যদি দুইটা সরলরেখার মাঝখানকার সূক্ষ্মকোণটা পেতে চাই, তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল। আবার আমি লিখছি এখন, যেমন এখান থেকে এক্সাক্ট ভ্যালুটা আমরা যেটা পাবো সেটা লিখে ফেলি আগে। এই দুটার মধ্যে যেটা বড় -2/3 থেকে -4/5 এটা ছোট, মানে আমরা যদি টোটাল নেগেটিভ চিহ্ন সবকিছু মিলায় চিন্তা করি আসলে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেটা হবে tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল। এটা দিলে আমরা সূক্ষ্মকোণটা পেয়ে যাব। যেমন এখানে অ্যানসারটা হবে tan ইনভার্স -2/3 মাইনাস tan ইনভার্স -4/5। একটা সরলরেখার ঢাল আছে তো 4 আর আছে 5, তখন অ্যানসার হবে tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স 4। এটা সরাসরি ঢাল দিয়ে দেবে আমাকে। আমার এই জন্য tan থিটা m1 মাইনাস m2 এরকম কোনো ক্যালকুলেশন করার আসলে কোনো দরকার নাই, ক্যালকুলেটর তো আছেই, সেই ক্যালকুলেশন তো আমাকে করতেই হবে। তখন ক্যালকুলেটরের উপরে আমরা এটা চাপাই দিই না কেন, এই tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল আমরা সরাসরি তার উপরে ফেলি, ওটা কত আসবে। যেমন tan ইনভার্স এটার মান দাঁড়াবে -38.66 আর tan ইনভার্স 2/3 যেটা tan ইনভার্স 2/3 এটা হচ্ছে -33.69, মোটামুটি 4.97 এরকম হয়তো আনসারটা পাওয়া যাবে। তো এটাই হচ্ছে এদের মাঝখানটা অ্যাকুরেট অ্যাঙ্গেল। এবারে আমরা সরলরেখার মাঝখানকার কোণ যখন জেনে গেছি, এখন প্রায় দরকার হয় দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড বের ফর্মুলা। তখন আমরা কি কি কাজ করি, আবার একই সমীকরণ হয়তো আমরা আরেকটা সমীকরণে চিন্তা করি, ওকে 2x + 5y - 5 = 0 এবং আরেকটা হয়তো 4x + 5y - 9 = 0। এই দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের ফর্মুলা বের করতে হবে, যেটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড। সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড, স্থূল কোণের সমদ্বিখণ্ড এবং মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ড। এখানে প্রমাণ ছাড়াই আমরা সিম্পল কিছু বিষয় বলে ফেলি, যে এই দুটি সরলরেখা যদি দেওয়া থাকে, এরকম দুইটা সরলরেখা সমীকরণ, তখন এদের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড বের করতে গেলে আমরা প্রথমে a1a2 + b1b2 টা বের করে নিই। মানে কি, মানে হচ্ছে a1x + a2y a1x + b1y + c1 = 0, এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিয়েছি, এবং আরেকটা সমীকরণ ধরে নিয়েছি a2x + b2y + c2 = 0। এরকম দুটো সমীকরণ আমাদের সামনে আছে। তো এখন a1a2 + b1b2 মানে কি হবে, 4 × 2 = 8 প্লাস 3 × 5 = 15, এটার মান হচ্ছে 23। a1a2 + b1b2 এই জিনিসটাকে বের করে নিতে হবে, এটার চিহ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যে চিহ্নটা আমরা অলরেডি পেয়েছি, এটার চিহ্ন হচ্ছে পজিটিভ, এটা গ্রেটার দ্যান 0। এটা যদি পজিটিভ হয়, এইটার যে চিহ্ন থাকবে সেই চিহ্ন নিলে পাওয়া যাবে স্থূল কোণের সমদ্বিখণ্ড।
a1 a2 প্লাস b1 b2 যেই চিহ্ন সেটা নিলে পাওয়া যাবে স্থূলকোণ। তাই আর কিছু বুঝি নাই, অপেক্ষা করো। কি বোঝাচ্ছে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো আমরা যখনই ইকুয়েশন নিয়ে কাজ করি, যখনই বলা হয় সমদ্বিখণ্ড বের করো, তখন আমাদের আইডিয়াটা কি? আমরা কি কাজ করি? আমাদের মেইন আইডিয়া হচ্ছে যেটা একেবারে বেসিক যে আইডিয়াটা, সেটা হচ্ছে আমরা একটা বিন্দু থেকে সরলরেখা দুইটার উপরে লম্ব আঁকি এবং বলি যে লম্ব দূরত্বটা সমান। কেন? কারণ আমরা জানি যে সমদ্বিখণ্ডকের উপর যে কোনো পয়েন্ট থেকে লম্ব দূরত্ব সবসময় সমান হয়। তখন এই পয়েন্টটাকে আমরা নাম দিই pxy, ওই যে চলমান বিন্দু। আমরা বলেছিলাম যে কোনো সমীকরণ বের করতে গেলে চলমান বিন্দু দরকার হয়। এই pxy বিন্দু থেকে আমরা যে দুইটা সমীকরণ নিয়েছি a1x + b1y + c1 = 0 এবং a2x + b2y + c2 = 0, এই পয়েন্টটা সরলরেখার কোন পাশে অবস্থিত এটা আমরা জানি না। এই কারণে প্লাস মাইনাসের ঝামেলা আসে। আমরা বলেছিলাম যে সরলরেখার যে কোনো একই পাশের দুইটা বিন্দু নিয়ে যদি আমরা কাজ করি, তখন দুইটাই পজিটিভ আসবে বা দুইটাই একই চিহ্ন বিশিষ্ট আসবে, দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ। এবং উল্টা পাশের দুইটা বিন্দু নিয়ে কাজ করলে একটা পজিটিভ একটা নেগেটিভ আসে। তো সেই ব্যাপারটা এখানে একটা ঝামেলা তৈরি করে, ফলে প্লাস মাইনাসের ঝামেলাটা এখানে তৈরি হয়। তো এই বিন্দু থেকে এর উপরে যদি আমি লম্ব দূরত্ব বের করি, সেটা কত আসবে? সেটা আসবে a1x + b1y + c1 √y, a1² + b1² এবং ওই পয়েন্টটাই যদি আরেকটা জায়গায় আমি বসাই, তাহলে পাওয়া যাবে a2x + b2y + c2 √y, a2² + b2²। যেহেতু আমরা জানি না এটা কোন পাশে অবস্থিত, সুতরাং এখানে প্লাস মাইনাস চিহ্নের ব্যাপারটা আসে এবং প্লাস নিলে একটা সমীকরণ পাওয়া যাবে, মাইনাস নিলে আরেকটা সমীকরণ পাওয়া যাবে। এটাও এখান থেকে দেখা যায় যে হ্যাঁ, দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তখন এদের সমদ্বিখণ্ডক আসলে দুইটা থাকে, একটা ওইটা আর একটা হচ্ছে এই ডট ডট দেওয়া বিন্দুটা। সুতরাং দুইটা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, একটা প্লাস নিলে একটা মাইনাস নিলে। তো আমরা যখনই এরকম কিছু দেওয়া আছে, তাহলে আমরা সেটা নিয়ে কাজ করি একটু। তাহলে নরমালি আমরা কি বলবো? 2x + 5y - 5 √2² + 3² = প্লাস মাইনাস যে ইকুয়েশনটা দেওয়া আছে 4x + 5y - 9 √2² 4² + 5²। এইখানে একটা চিহ্ন আছে প্লাস আর একটা মাইনাস। এবার এখানে আমরা খেয়াল করি যে a1 + b1 b2 যেই চিহ্নের সেই চিহ্ন নিলে পাওয়া যাবে স্থূলকোণ। এখানে আমরা কি চিহ্ন পেয়েছিলাম? 23, সেটা পজিটিভ নেগেটিভ? পজিটিভ, মানে প্লাস। তাহলে আমি এখানে প্লাস দিলে পাবো স্থূলকোণ। আর আমি যদি মাইনাস নেই তাহলে পাবো সূক্ষ্মকোণ। আর এখানে আমরা কি চেয়েছিলাম? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তাহলে এখানে মাইনাস দিতে হবে। যদি স্থূলকোণের সমদ্বিখণ্ডক চাই তাহলে প্লাস দিতে হবে। এখন যদি এরকম আসতো, যদি এটার মান আসতো নেগেটিভ, তখন নেগেটিভ নিলে পাওয়া যেত স্থূলকোণ। এটা যে চিহ্ন সেই চিহ্ন নিলে পাওয়া যাবে স্থূলকোণ। এটা মাথার মধ্যে রাখতে চলবে। আচ্ছা, এবারে আমরা মূলবিন্দুধারী কোণের কথা চিন্তা করি। আমরা a1 b1 নিয়ে কাজ করেছি, a2 b2 নিয়ে কাজ করেছি। যাকে নিয়ে কাজ করি না সে হচ্ছে এই পাশের অংশটুকু c। এই যে c এর পার্টটুকু আছে, এটা c1 এটা c2, এদেরকে নিয়ে বোঝা যায় যেটা কি মূলবিন্দুধারী কোনো সমদ্বিখণ্ডক নাকি না। তো সেটা বোঝার জন্য যেটা করি আমরা দেখি যে c1 ও c2 একই চিহ্ন বিশিষ্ট হলে সেটা পাওয়া যাবে প্লাস নিলে পাওয়া যাবে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। c1 এবং c2 যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তখন প্লাস দিলে আসলে পাওয়া যাবে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। মানে কি, যে এখানে আমরা একটু আগে যা করেছিলাম, এখানে প্লাস মাইনাস দিয়েছিল, সেখানে প্লাসটা এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা -5 এটা -9, দুইটার চিহ্নই একই। চিহ্ন একই হলে আমরা প্লাস দিলে পাবো মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক মানে কি? মানে হচ্ছে দুইটা সরলরেখা যখন পরস্পরকে ছেদ করেছে, পুরো জায়গাটা আমার চারটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ হচ্ছে এই অংশটুকু, আর একটা ভাগ হচ্ছে এই অংশটুকু, একটা ভাগ হচ্ছে এইটার ওই পাশের অংশটুকু, আর একটা এইটার এই পাশের অংশটুকু। টোটাল চারটা ভাগে টোটাল জিনিসটা ভাগ হয়ে গেছে। এই চারটা ভাগের মধ্যে কোন ভাগটার মাঝখানে মূল বিন্দুটা রয়েছে? এই যে ভাগটা, এই ভাগের মাঝখানে মূল বিন্দু রয়েছে, আমরা তখন বলি এই কোণটাকে বলি আমরা মূলবিন্দুধারী কোণ। মানে মূলবিন্দুকে ধারণ করে আছে যেই কোণটা, মূলবিন্দুকে যেই কোণটা ধারণ করে আছে। মোট চারটা কোণ এখানে দেখতে পাচ্ছি, তার মধ্যে যেই কোণটা মূলবিন্দুকে ধারণ করে আছে তাকে বলে মূলবিন্দুধারী কোণ। আর সেই কোণের যে সমদ্বিখণ্ডকটা, এই যে ডট 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 রেখাটা, এই সমদ্বিখণ্ডকটাই আমাদেরকে এখানে বের করতে বলেছে। এটাকে বলে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। তো কেন এটা নিলে পাওয়া যায় সেটা খুব সুন্দর ব্যাখ্যা করা যেতে পারে।
আসলে এই যে দুইটা সরলরেখা আমরা দেখতে পাচ্ছি, এই যে C1 এবং C2 যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তখন আসলে প্লাস দিলে পাওয়া যাবে মূলবিন্দু ধরে কোনো সমদ্বিখণ্ড। এই ব্যাপারটা ব্যাখ্যা করা যায়, এটা ব্যাখ্যা করা একটু সোজা যে আসলে আমরা কেন a1x + b1y + c1 a1 স্কয়ার + b1 স্কয়ার প্লাস মাইনাস a2x + b2y + c2, এই প্লাস মাইনাস ব্যাপারটা নেওয়া, এই জিনিসটাকে আরেকটু বোঝা যায়। আমরা একটু আগে দেখেছিলাম যে এই সরলরেখাটা চিন্তা করে যে ওকে আমার যে কোনো এক পাশে সবগুলোই পজিটিভ, যে কোনো আরেক পাশে সবগুলো কিন্তু নেগেটিভ, পুরো এই দুনিয়াটাকে এই যে কোন গ্রাফ পেপার, সেই গ্রাফ পেপারটাকে এরা দুজন মিলে টোটাল 4টা ভাগে ভাগ করে ফেলেছে। আমরা প্রথমে চিন্তা করি এইটার কথা, এই যে দেখতে পাচ্ছি যেটা ঢালটা নেগেটিভ, আসলে তার কথা আমরা চিন্তা করি। তার উপরের সবগুলো পয়েন্টই প্লাস, মানে হচ্ছে এর উপরের সমস্ত পয়েন্ট যেগুলো আছে সেগুলো সবই প্লাস হয়। তার মানে এটাও এখানেও প্লাস, এখানেও প্লাস, আর এখানে মাইনাস, এদিকে মাইনাস, এর উপরে সবই প্লাস, নিচে সবই মাইনাস, এখানেও সবকিছু মাইনাস। এখন যদি আমি এইটার কথা চিন্তা করি, এই যে যাকে আমি ঢেউ ঢেউ করে লিখলাম, তারও উপরে সব প্লাস, নিচে নেগেটিভ, তার মানে তার কথা চিন্তা করলে প্লাস, এটার দিকেও প্লাস, এর জন্য নিচে মাইনাস, এখানে মাইনাস। আমরা একটু খেয়াল করি এই যে জায়গাগুলো আমি বললাম, প্রথমটা হচ্ছে এই রেখার জন্য, আর দ্বিতীয় চিহ্নটা হচ্ছে ওই রেখার জন্য। যেমন এখানে প্লাস মাইনাস মানে কি, এই রেখার উপরে আছে তাই প্লাস, এই রেখার নিচে আছে তাই মাইনাস। এর উপরে খেয়াল করি, এটা এর উপরে এটার উপরে দুইটাই প্লাস, এটা এর উপরে এটা নিচে, এই কারণে একটা প্লাস একটা মাইনাস, আর এটা দুইটারই নিচে, তার মানে হচ্ছে মাইনাস মাইনাস। তার মানে সমস্ত বিন্দুকে এরা এরকম 4টা জায়গায় ভাগ করেছে, প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তো যখন আমরা এইখানকার কোনো বিন্দু নিয়ে চিন্তা করব, বিন্দুটা যদি এখানে অবস্থিত হয়, তখন এখান থেকে এর লম্ব দূরত্ব আর এখান থেকে এর লম্ব দূরত্ব যখন আমরা বের করছি, তখন লম্ব দূরত্ব বের করার সময় যেহেতু এদের দুজনের মান সেম, লম্ব দূরত্ব সমান হতে গেলে আমরা চিহ্ন নিয়ে তখন কাজ করি কিভাবে, এটা কিন্তু এখানে বসালে সেই চিহ্নটা তখন আসবে নিচের দিকে, সো নেগেটিভ আসবে। এটার জন্য আসবে নেগেটিভ, এটার জন্য আসবে পজিটিভ। তার মানে আমি তখন আর মেইন ভিতরের জিনিসটা এতটুকু, তখন আমি যেটা পাচ্ছি তখন পাবো মাইনাস নিলে, অর্থাৎ এই এলাকায় যখন আমি আছি তখন মাইনাস দিলে পাওয়া যাবে এখানকার সমদ্বিখণ্ড। আবার এটার জন্য তাই আসলে, কারণ তখন এখানে আসবে মাইনাস, এখানে আসবে প্লাস, তার মানে আমি যদি মাইনাসটা কোন পাশে পাঠিয়ে দিই এটা মাইনাস আসবে। অর্থাৎ এই যে এই এলাকার সমস্ত বিন্দুর জন্য আমি যদি লম্ব দূরত্ব নিয়ে কাজ করতে চাই তখন সবাই আসবে মাইনাস নিয়ে। তার মানে এই যে সরলরেখাটা আমরা তৈরি করলাম, যেটা এখানকার সমদ্বিখণ্ড, সেটা পাওয়া যাবে আসলে মাইনাস নিলে পাওয়া যাবে এই অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ড। এবং এখানে অন্য যেটা আছে সেটা অবশ্যই প্লাস নিলে পাওয়া যাবে। তার মানেটা কি দাঁড়ালো সেটা আমরা একটু বলার চেষ্টা করি। আমি দেখলাম যে পুরো জায়গাটা মোট 4টা ভাগে ভাগ হয়েছে। সেই 4টা ভাগ কিরকম, আমি একটু সামারাইজ করার চেষ্টা করি কি কি বললাম সেগুলো। মোট 4টা ভাগে ভাগ হয়েছে, যার মধ্যে একটা পার্ট হচ্ছে দুইটাই মাইনাস, একটা পার্টে একটা প্লাস একটা মাইনাস, এখানে এটা প্লাস এটা মাইনাস, এবং এখানে দুইটাই প্লাস। তো এদের যে সমদ্বিখণ্ডকগুলো আছে, এই সমদ্বিখণ্ডকগুলো পাওয়া যাবে যেখানে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, সেখানে প্লাস নিলে আসলে পাওয়া যাবে সমদ্বিখণ্ডকটা, এবং যেখানে প্লাস মাইনাস এরকম আকৃতির সেখানে মাইনাস নিলে পাওয়া যাবে সমদ্বিখণ্ডকটা। যখন মূলবিন্দু নিয়ে আমরা কাজ করছি, মূলবিন্দু যদি এই পয়েন্টের উপর বসানো যায়, বসালে কি থাকে, শুধুমাত্র সি এর পার্টটাই থাকে, এই যে এটা 0 হয়ে যায়, তার মানে এটা মাইনাস এবং এটাও মাইনাস, দুইটা মাইনাস কোথায় আছে এইখানে, তার মানে মূলবিন্দু থাকবে তখন এরকম একটা অবস্থানে। এবং মূলবিন্দু যদি তখন এরকম অবস্থানে থাকে তাহলে আমরা কি প্লাস নেব নাকি মাইনাস নেব, আমরা প্লাস নিলে তখন পাবো পরের সমদ্বিখণ্ডক। অর্থাৎ যদি একই চিহ্ন হয় মাইনাস মাইনাস অথবা প্লাস প্লাস, তখন আমরা প্লাস নিলে পাবো সমদ্বিখণ্ডকটা। আর যদি প্লাস মাইনাস বা মাইনাস প্লাস হয়, উল্টো চিহ্ন হয়, তখন মাইনাস নিলে পাওয়া যাবে
মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডটা, মূলবিন্দু যেই জায়গাটায় আছে, যেই কোণটায় আছে সেটাকে আমরা বলছি মূলবিন্দুধারী কোণ। এবার আমরা একটু সামনে আগাতে চাই। সরলরেখা থেকে এখন আমরা সামনে আগাবো। সরলরেখার মধ্যে আমরা সমান্তরাল কিছু দূরত্ব নিয়ে একটু কাজ করতে চাই, এগুলো প্রায় দরকার হয়। একটা পয়েন্ট দেওয়া আছে 2 4 হয়তো পয়েন্টটা, সেখান থেকে বললো যে আরেকটা সরলরেখা দেওয়া আছে 4x + 5y + 9 = 0। এই রেখাটা সমান্তরাল দিকে দূরত্ব কতটুকু হবে? এইখান থেকে এই রেখার দূরত্ব, আরেকটা রেখা দেওয়া থাকবে, হয়তো এটা আরেকটা রেখা, ওকে। এবারে একটু মাপ পরিমাপ অঙ্ক করা যাক। একটি সরলরেখার ঢাল 5/2 এবং এটি 3 - 7/2 বিন্দু দিয়ে যায়, আর এপি হচ্ছে 13/2। তাহলে সরলরেখাটার উপরে পি বিন্দুর স্থানাঙ্ক কত? ব্যাপারটা কি রকম একটু দেখার চেষ্টা করা যাক। 3 7/2 মানে মোটামুটি 3.5 এরকম জায়গায়, আর তার ঢাল হচ্ছে 2.5। এরকম একটা সরলরেখা হয়তো তৈরি হবে। তো এখন এই পয়েন্টটা হচ্ছে এ, আমাদের দরকার পি বিন্দু, যেটা ডিসটেন্স হচ্ছে 7.5 না 6.5। পি বিন্দুটা কোথায় থাকবে? এখানে অথবা এখানে, আমরা দুইটা জায়গায় দেখতে পারি আসলে। আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তার ঢাল হচ্ছে 5/2, তার মানে আমরা কিন্তু এখান থেকে অ্যাঙ্গেলটা জানি। তো আমাদের এই বিন্দুটা যদি বের করতে হয়, অলরেডি আমরা জানি যে এপি এর ডিসটেন্স হচ্ছে 13/2 এবং এইটুকু 13/2। তো ঢাল জানলে এখানটা মজার ব্যাপার আছে। আসলে ঢাল ব্যাপারটা কি রকম? ঢাল হচ্ছে 5/2, তার মানে হচ্ছে যে এখানে যে কোনো জায়গায় যদি x এর মান 5 বাড়ে, না x এর মান 2 বাড়ে, y বাড়বে 5। একটুকু 2 হলে একটুকু হবে 5। আচ্ছা তখন একটুকু কত হবে? এই অংশটুকু, এই যে এই অতিভুজটুকু কত হবে তখন? তখন অতিভুজটা নিশ্চয়ই হবে √5² + 2² মানে √29। এটা ক্লিয়ার সবার কাছে? এদিকে যদি 2 বাড়ে, ওদিকে 5 বাড়ে, তখন অতিভুজের মান হবে √29। ইনফ্যাক্ট এই আইডিয়াটুকু থাকলে কোন রকম cos sin কিছু ছাড়াই এই বিন্দুর স্থানাঙ্ক বের করে দেওয়া যায়। কিভাবে? আমরা এ বিন্দুর অবস্থান জানি। এ কত? এ হচ্ছে 3 - 7/2, এই পয়েন্টটা। তো আমরা অলরেডি জানি এটা হচ্ছে 13/2। এইটুকু 13/2 হলে এইটুকু আর এইটুকু কত হয় সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে এটা যখন 29 তখন এটা হয় 2, তখন এটা 13/2 হলে এটা কত হয়? একদম মানে কি বলে ঐকিক পদ্ধতিতে চিন্তা করা যায় যে √29 এর জন্য আসে 2, অতএব 1 এর জন্য আসবে 2 বার √29, অতএব 13/2 এর জন্য আসবে 2 বাই √29। তার সঙ্গে 13/2, that means 13/29। এই একটুকুর মান হচ্ছে 13/29। আর এতটুকু আসবে √29 এর জন্য 5, এটা 5/29, সো 5 * 65/2 √29। সুতরাং এখন আমরা জানি যে আসলে কি করতে হবে। এখন এইদিকে বাড়াতে হবে এই 13/29 পরিমাণে, আমরা পি এর স্থানাঙ্ক হবে 3 প্লাস এত, আর এটা হবে -7/2 প্লাস 65/2 √29। বলে আছে এখানে আমাদের লেকচার শিটে আনসার দিয়েছে। আর এই যে পয়েন্টটা, মেইন আইডিয়াটা তোমরা লক্ষ্য করো। এই পয়েন্টটা ঠিক একইভাবে বের করে ফেলা যায়। এটা ঠিক একইভাবে হবে 13/2 এবং এটার ভ্যালু হবে 65/2 √29। তার মানে এইটুকের মান হবে 3 - 13/2 √29, এটা
এটা হবে -7/2 মাইনাস 65/2 আমরা এই ভ্যালুগুলো দেখব। আচ্ছা, কিছু কিছু জিনিস খুব ছোটবেলা থেকে আমরা শিখে আসি, বাট আমরা ফিল করতে পারি না যে আসলে এই জিনিসটা কি করা হচ্ছে। তো সেরকম কিছু জিনিসের প্রমাণ আজকে আমরা দেখব। যেমন জিনিসগুলো আসলে জেনে রাখাটা খুব ভালো। যেমন আমরা জানি যেটা কোণকে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এরকম যদি একটা কোণক থাকে সমবৃত্তভূমি কোণক, তাহলে সেই কোণকে যদি এই লেন্থটা হয় এল এবং যে বেসটার উপরে সে আছে, একদম ভূমি যেটা, এই যে ভূমিটা যার উপরে সে বসে আছে, সেটা যদি ব্যাসার্ধ হয় আর, তখন আমরা বলি তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল এবং তার আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এই জিনিসগুলো কোথা থেকে আসে এই জিনিসটা আমরা অনেকেই জানি না। আমাদের সেই ক্লাস 9-10 থেকে শিখে আসতে হয় যেগুলো হচ্ছে সব আয়তন, এবং সেই সঙ্গে আরো কিছু জিনিস, যেমন আমরা জানি যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, এবং গোলকের আয়তন যেটা, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এই জিনিসগুলো কেন কোথা থেকে আসলো সেই ব্যাপারগুলো আমরা অনেকেই জানি না, তো সেটা একটু আমরা দেখে ফেলি আজকে। ওকে, আমরা কোণক থেকে শুরু করতে চাই। যখন কোণক নিয়ে শুরু করতে চাই, আসলে আমরা একদম বক্রতলের ক্ষেত্রফলের যে ব্যাপারটা আছে আমরা সেখান থেকে শুরু করি। ক্ষেত্রফল নিয়ে যখন চিন্তা করতে হচ্ছে, তখন আমরা লক্ষ্য করি যে দুই ভাবে এটা প্রমাণ করা যায় যে এই কোণকের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে পাই আর এল। সেই দুইটা স্টাইলে আমরা একটু ফলো করার চেষ্টা করি। প্রথমে খেয়াল করা যাক যে এটা হচ্ছে একটা কোণক। এটা যদি একটা কোণক হয়, এটা অনেকটা ওই যে বাদামের ঠোঙার মতো দেখতে, আসলে ওই যে আমরা যেভাবে বাদাম খাই, বাদামের বা একটা কোন আইসক্রিম কিনলে কোন আইসক্রিমের বাইরে যে কাগজটা মোড়ানো থাকে, আমরা ভেতরে যদি কোন আইসক্রিমটা ফেলে দিয়ে শুধু কাগজটা রেখে দিই, তাহলে সেটা দেখতে এরকম একটা জিনিস হবে। তো সেখানে যে ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট থেকে এই যে ধার একদম নিচে যার উপরে জিনিসটাকে রাখা হয়েছে, একদম নিচে যে এই সার্কেলটা, এই কোণার যে উপরের যে কোণার পয়েন্টটা, সেখান থেকে এদের প্রত্যেকটারই দূরত্ব আসলে সেম। এই একটুকু জিনিস প্রথমে বোঝার জন্য খুব বেশি জরুরি। এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব, এগুলো সবগুলো দূরত্ব একেবারে সমান। কারণ একদম এই যে আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে হয়তো আমরা চিন্তা করতে পারি যে এই মাথা হচ্ছে সেই কোণা আমার হাতের, আর এখান থেকে এই মাথা, এই মাথা, এই মাথা, এরা সবাই এখান থেকে আসলে সমান দূরত্বে আছে, এইদিকে এদিকে এদিকে এদিকে, এবং এই যে দূরত্বটা সেটাকেই দেখা হয় আসলে এল। তাহলে এদের প্রত্যেকটা দূরত্বই এরা সবাই আসলে এল। একদম ওই কোণা থেকে এই যে বৃত্তটা, এই বৃত্তের পরিধিস্থ যতগুলো বিন্দু আছে তাদের প্রত্যেকেরই ডিরেক্ট দূরত্ব, সরলরেখিক দূরত্ব হচ্ছে এল। এই একটু জিনিস আমরা প্রথমে জেনে রাখলাম। যখন এইটুকু বুঝে গেলাম, এবার একটু ভালো করে খেয়াল করা যাক যে এই জায়গায় আমরা যদি একটা ছোট্ট ত্রিভুজের কথা চিন্তা করি, আমরা চাচ্ছি আসলে পুরো জায়গাটার ক্ষেত্রফল, এই যে বাঁকা যে অংশটুকু, এই পুরো বাঁকা অংশটার ক্ষেত্রফল আমরা চাই। তো আমরা এই যখন পুরো অংশটার ক্ষেত্রফল চাইবো, তখন আমরা আগে ছোট্ট একটা ত্রিভুজের কথা চিন্তা করি। এখান থেকে আমরা ছোট্ট একটা ফালি যদি কেটে নিই, খুব ছোট্ট একটা ফালি, এখান থেকে খুবই ছোট একটা অংশ কেটে নিচ্ছি, যেহেতু পুরোটা একটা বৃত্ত, তার থেকে খুবই ছোট্ট একটা অংশ কেটে নিলে সেটা দেখতে একদম সরলরেখার মতো হবে। তো এখন এই যে সরলরেখার মতো অংশটুকু একটু যদি আমরা কেটে নিই, আমরা আগেই বলেছিলাম যে এইখানকার এই পয়েন্ট থেকে প্রত্যেকটা এই পয়েন্টের দূরত্ব যত, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব তত, এখান থেকে এর মাঝখান বরাবর প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কিন্তু তত, এবং সেই দূরত্বটা কত, এটি হচ্ছে এল। যখন এইটুকু এল হবে, আর এই যে লেন্থটা, এই ছোট লেন্থটাকে আমি নাম দিলাম সাপোজ ds1, ছোট তো, খুব ছোট, তাই ds1 নাম দিলাম সাপোজ। এটা নাম দেওয়া হলো যে ছোট ছোট একটা, মানে d তে ছোট বোঝাচ্ছে আর কি, এটা ds1। তাহলে এই যে ত্রিভুজটুকু আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে গায়ের উপরে অবস্থিত, মানে পুরোটা ত্রিভুজটা কিন্তু একদম সোজাসুজি নিচ বরাবর না, যেরকম দেখে সোজা নিচ বরাবর মনে হচ্ছে এরকম না, এটা কিন্তু হেলানো একটা ত্রিভুজ। এই যে আমি চিন্তা করতে পারি এই মাথা আর আমার আঙুলের এই দুই মাথা, এটা দিয়ে যে এরকম একটা স্লাইস ত্রিভুজ তৈরি হবে, সেই ত্রিভুজটা এরকম বাঁকা বরাবর, কিন্তু এরকম, মানে একদম সোজাসুজি না, যেখানে এটা দেখে মনে হচ্ছে একদম ফ্ল্যাট, আসলে জিনিসটা এরকম বাঁকা। তো এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ হাফ ইনটু এল ds1।
তাহলে এটুকু যদি ds1 হয় আর এটা যদি f হয় তাহলে হচ্ছে হাফ l ইনটু ds1, এটা হচ্ছে কার ক্ষেত্রফল? এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি সেই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যদি আমরা চিন্তা করি যে তার পাশে এইটা যদি ds2 হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল হবে হাফ ইনটু l ইনটু ds2। যদি তার পাশের একটা ছোট অংশ নিয়ে চিন্তা করি সেটা কত হবে? হাফ ইনটু l ইনটু ds3। এমন আমরা যখন সমস্ত জায়গাগুলো ছোট 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 সমস্ত ত্রিভুজ যখন আমরা যোগ করে ফেলব, সব ত্রিভুজ যোগ করলে কিন্তু আমরা চারপাশের যে অংশটা পুরো জায়গাটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। অর্থাৎ টোটাল যে ক্ষেত্রফলটা, এই পুরো বক্রতলের ক্ষেত্রফল, এটা হবে এরকম ছোট ছোট যতগুলো ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। তার মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল যেটা হবে সেটা হবে হাফ ইনটু l, l কমন নিলে পুরোটা থাকবে কি ds1 প্লাস ds2 প্লাস ds3 প্লাস ds4, এমন করতে করতে যতগুলো আছে এই টোটাল দৈর্ঘ্যটা শেষ পর্যন্ত কিন্তু যোগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে নিচের যে পরিধিটুকু, সেই পরিধির ক্ষেত্রফলটা কত, পরিধির এই দৈর্ঘ্যটুকু কত? আমরা জানি যে একটা বৃত্তের যদি ব্যাসার্ধ হয় r তখন তার পরিধি হবে টুয়াইস পাই r, তার মানে হচ্ছে হাফ ইনটু l ইনটু টুয়াইস পাই r। তার অর্থ হচ্ছে এই পুরো দৈর্ঘ্যটা হবে পাই r l। আমরা প্রমাণ করে ফেললাম যে এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর l। যে প্রমাণটা আমরা দেখলাম এটা মোটামুটি একটা ভালো প্রমাণ। আমরা আরো একটা প্রমাণ দেখলে, সেই প্রমাণটা দেখলে হয়তো আরেকটু বেশি সোজা মনে হতে পারে। তবে এই যে আইডিয়াটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা আইডিয়া যে ছোট ছোট পার্টগুলো নিয়ে আমরা শেষ পর্যন্ত পুরো পরিধিটা আসলে পেয়ে যাচ্ছি। এবার আমরা লক্ষ্য করি যে পুরো যে কোণটা আমাদের কাছে ছিল সেই কোণটাকে আমরা যেটা করলাম, এই যে বাদামের ঠোঙাটা, এই ঠোঙাটাকে এখান দিয়ে আমরা কেচি দিয়ে কাটা শুরু করলাম। আমরা এইখান দিয়ে আমাদের কাছে একটা কেচি ছিল, এই কেচি আমরা কাটা শুরু করলাম, সোজা একদম কেটে ফেললাম। কেটে এবার যদি আমরা ছাড়িয়ে দিই, পুরোটাকে ছাড়িয়ে দিলে দেখতে এরকম হবে। এখন কথা হচ্ছে কেন দেখতে এইরকম হবে? তার কারণ হচ্ছে যে এই মাথা থেকে প্রত্যেকটা জায়গারই দূরত্ব আসলে l। এখান থেকে দূরত্ব l, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব l, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব l, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব l। তার মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এটার দূরত্ব l, এই পয়েন্ট থেকে এটার দূরত্ব l, এই পয়েন্ট থেকে এটার দূরত্ব l, এই পয়েন্ট থেকে এটার দূরত্ব l। তার মানে এই যে পুরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এইটুকু আসলে এমন একটা বৃত্তের অংশ যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে l এবং তার কেন্দ্র হচ্ছে এখানে। কারণ এখান থেকে এটা প্রত্যেকটা দূরত্বই হচ্ছে l করে করে। আমরা এখানে দেখতে পেয়েছিলাম আগে, এখান থেকে এগুলো সবার দূরত্ব l l l l l। তার মানে এটা থেকে আমি বাড়িয়ে দিতাম, বিশাল একটা বৃত্ত তৈরি হতো। সেই বৃত্তটা, সেই যে বিশাল বৃত্তটা, তার ব্যাসার্ধ ছিল l। ওই বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে l। তো এখন আমাদের কিছু জিনিস ভাবার আছে, সেটা কি? নিচের যে টোটাল পরিধিটা ছিল একটুকু r হলে সেই পরিধিটুকু ছিল আসলে টুয়াইস পাই r। তার মানে এখান থেকে এই একটুকের দৈর্ঘ্য আসলে আমরা জানি টুয়াইস পাই r। যেহেতু এই পুরো অংশটা টুয়াইস পাই r, তার মানে এখান থেকে এই পর্যন্ত এটাও টুয়াইস পাই r। তো এবারে আমরা একটু খেয়াল করি যে এই মাঝখানকার অ্যাঙ্গেলটা নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি। আমরা জাস্ট খেয়াল করি যে এটা এমন একটা বৃত্ত, এমন একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে l। যদি আমরা এই বৃত্তের পুরো পরিধিটুকু নিতাম, পুরো পরিধিটুকু যদি নিতাম, সেই বৃত্তটা, ওই বড় বৃত্তটার পরিধি কত হতো? বড় বৃত্তের পরিধি সেটা হতো টুয়াইস পাই ইনটু l, কারণ এইটা ব্যাসার্ধ ছিল l, পুরো বৃত্তটার পরিধি হচ্ছে l। এবং বড় বৃত্তের ক্ষেত্রফল হতো পাই l স্কয়ার। এখান থেকে আমরা একটা ছোট্ট ঐকিক নিয়ম ব্যবহার করতে চাই। টুয়াইস পাই l দৈর্ঘ্যের চাপ ক্ষেত্রফল কত হয়? পাই l স্কয়ার। এই লাইনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এর মানে হচ্ছে টুয়াইস পাই l দৈর্ঘ্যের চাপ মানে কি? পুরোটা ভিতরে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে? পাই l স্কয়ার। আমরা তো পুরোটা নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমাদের চাপের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই এতটুকু কতটুকু ক্ষেত্রফল ভিতরে তৈরি করে আমরা সেই জিনিসটা দেখতে চাই। আমরা দেখছি পুরোটা যখন আমি ঘুরে আসতাম
এই পুরো চাপের দৈর্ঘ্যের মান যখন পুরোটা দৈর্ঘ্য নিতাম আমি, তখন পুরোটার জন্য ক্ষেত্রফল আসতো পাই এল স্কয়ার। অতএব 1 একক দৈর্ঘ্যের জন্য ক্ষেত্রফল আসবে পাই এল স্কয়ার বাই টুয়াইস পাই এল, এবং টুয়াইস পাই আর দৈর্ঘ্যের চাপের জন্য আমরা এখন এই ছোট অংশটার জন্য কতটুকু ক্ষেত্রফল হয় সেটা দেখতে চাই। তার জন্য ক্ষেত্রফল হবে পাই এল স্কয়ার বাই টুয়াইস পাই এল ইনটু টুয়াইস পাই আর। এল এল কেটে গেল, থাকলো এল, 2 পাই কাটা, তাহলে কি থাকে পাই এল আর, দ্যাট মিন্স পাই আর এল। আমরা আবারও আগের জায়গায় ফিরে গেছি যে এই কোণকের যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে পাই আর এল। এখন আমরা কোণকের আয়তনটা কত সেই জিনিসটা একটু দেখতে চাই। যখন কোণকের আয়তন নিয়ে চিন্তা করছি, আমরা আসলে এই টাইপের যত বস্তু আছে সেগুলো সবার জন্যই আসলে চিন্তা করি, বরং আমরা জিনিসটাকে একটু জেনারেলাইজ করার চেষ্টা করি। আমরা বলি যে এইরকম এই কোণাকুণি টাইপের যত বস্তু আছে, মানে কি এই যে পিরামিড টাইপের যত বস্তু, এই যে মাথায় এক মাথায় একদম চোখা হয়ে গেছে, এবং চোখা হয়ে একটা কোণা তৈরি হয়েছে, এই কোণা, আর নিচে কোন রকম কিছু আছে যেখানে এটা অবস্থান করে আছে, সে এমন হতে পারে সেটা একটা বর্গাকৃতি পিরামিড, মানে কি নিচে একটা বর্গক্ষেত্র আর উপরে এরকম এই টাইপের একটা বস্তু, নিচে বর্গাকার তার উপরে এরকম একটা পিরামিড হতে পারে। এমন হতে পারে যে নিচে আছে একটা ত্রিভুজ, এরকম কিছু একটা, সেটা একটা ত্রিভুজের মতো হবে, সেটা একটা সব এই নিচের দিকে সেটা একটা পিরামিড মতো তৈরি হবে। তো এইরকম যত বস্তু আছে, আবার একটু আগে আমরা যেটা নিয়ে কাজ করেছি সেটাও আসলে এই ধরনের একটা বস্তু। এইরকম বস্তুগুলোর ক্ষেত্রে জেনারেল ফর্মুলা হচ্ছে এদের আয়তন হবে 1/3 ইনটু বি ইনটু এইচ। বি কি জিনিস? বি হচ্ছে বেস এরিয়া, মানে কি এই যে এইখানকার এটাকে বলে বেস, যার উপরে সে বসে আছে, যার উপরে দাঁড়িয়ে আছে, এরকম এরকম করে করে পুরো জিনিসটা যে জায়গাটার উপরে দাঁড়িয়ে আছে সেটাকে বলে বেস। বেস এরিয়া যদি হয় বি, নিচের অংশটুকু যদি হয় বি, এতটুকু যদি হয় বি, এবং এদের হাইট যদি হয় h, তখন আমরা বলি যে এটা আয়তন হবে 1/3 b into h। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কেন? আমরা এই কারণটাই আজকে আমরা প্রুফ করতে চাই, যে জিনিসটা আমরা ক্লাস 19 থেকে প্রায় পড়ে এসেছি, কিন্তু কখনোই কোথাও এই জিনিসটা কেন হয় সেটা ব্যাখ্যাটা পাইনি। আমরা এখন একটু লক্ষ্য করি, কিছু জিনিস আমাদেরকে আগে থেকে একটু জেনে রাখতে হবে এই প্রমাণটা করার জন্য। তার মধ্যে একটা জিনিস হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা আমাদের লাগবে কাজে, তাই আমরা আগে জেনে রাখি। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, তাই আমরা আগে এটা জেনে রাখলাম। তো এখন আমরা খেয়াল করি, আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব, একটা বর্গাকৃতি পিরামিড নিয়ে কাজ করব, যার নিচে আছে একটা বর্গ এবং আস্তে 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 উপরে চোখা হয়ে গেছে, একটা পিরামিড মতো তৈরি হচ্ছে। এটার জন্য যা হবে, আসলে এগুলোর জন্য জিনিসগুলো একেবারে সেম। আমরা যে কোনো একটার জন্য প্রুফ করি যে এটার জন্য আয়তন হবে 1/3 ইনটু বেস ইনটু হাইট। তাহলে আমাদের কাছে যে জিনিসটা আছে সেটাকে আরেকবার আঁকা যাক। নিচে একটা বর্গক্ষেত্র, উপরের কোনো একটা কোণা থেকে আমরা লাইন টেনে দিয়ে মোটামুটি আইডিয়া করতে পারবো জিনিসটা দেখতে কেমন। জিনিসটা দেখতে এরকম একটা ব্যাপার হবে। তো এই যে বর্গক্ষেত্রটা আমরা ধরে নিলাম যে তার এক বাহু হচ্ছে a। যদি তার এক বাহু a হয়, তাহলে নিচের যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই a স্কয়ার। তো আমরা a নিয়ে কাজ করব না, নিচের আমার কথা হচ্ছে এইখানে যতটুকু দৈর্ঘ্য হবে তার স্কয়ারটাই হবে পুরো জায়গাটার ক্ষেত্রফল। তো আমরা নিচেরটাকে a ধরবো না, আমরা a কোনটাকে ধরবো সেটা বলছি। আমরা এক কাজ করি, এই পুরো জিনিসটাকে কিছু স্লাইস 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 করে ভাগ করে ফেলি। মানে হচ্ছে আমরা চিন্তা করলাম যে এইটা তো আমরা ক্ষেত্রফল বের করতে পারি না, তাহলে আমরা এক কাজ করি, আমরা এটাকে কিছু আয়তাকার প্লেটে ভাগ করি। আয়তাকার প্লেট মানে সেই প্লেটটা দেখতে এরকম। আমরা আয়তাকার ঘনবস্তুর নাম শুনেছি, ইটের মতোই অনেকটা। তাদের আবার এই প্রান্তগুলো সমান, মানে হচ্ছে একটুকু বর্গাকার আর একটা নির্দিষ্ট হাইট আছে। তো আমরা চিন্তা করলাম যে আমরা এক্স্যাক্টলি এটা নিয়ে না চিন্তা করে একটা বর্গক্ষেত্র, তার উপরে আরেকটা বর্গক্ষেত্র বসানো, তারপরে আরেকটা বর্গক্ষেত্র, এমন করে করে কিছু জিনিস নিয়ে চিন্তা করব। ছবিটা অনেকটা হয়তো এরকম হতে পারে। একটা বর্গক্ষেত্র, তারপরে ছোট আরেকটা বর্গক্ষেত্র, তার উপরে ছোট আরেকটা বর্গক্ষেত্র,
মানে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র উপরে একটা বর্গক্ষেত্র, তারপর আরেকটা বর্গক্ষেত্র, তারপরে আরেকটা বর্গক্ষেত্র, এমন করে করে নিয়ে অনেকগুলো বর্গক্ষেত্রের সমষ্টি আসলে পুরো এই যে পুরো জায়গাটা ছিল এটাকে আমরা চিন্তা করলাম যে একটা বর্গক্ষেত্রের উপর আরেকটা বর্গক্ষেত্র, তারপর আরেকটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রটার পাত আসলে আমরা সরাসরি বর্গক্ষেত্র বড়টা ভুল হবে এমন করে করে যাদের এই প্রত্যেকটার হাইট হচ্ছে x করে করে আমরা ধরলাম যে n সংখ্যক বর্গক্ষেত্রাকার টাইলস দিয়ে পিরামিডটা তৈরি। এখানে কথা আছে, ইনফ্যাক্ট এরকম বর্গক্ষেত্রাকার টাইলস দিয়ে কখনোই এরকম একটা পিরামিড তৈরি করা যাবে না, কারণ বর্গক্ষেত্র দিয়ে আমরা যদি তৈরি করি সেটা দেখতে কি রকম হবে, আমরা যদি সাইড থেকে দেখি, একেবারে সাইড থেকে দেখি, সেটা দেখতে এরকম হবে। এটা কি দেখতে এক্স্যাক্টলি পিরামিডের মতো লাগছে? লাগছে না আসলে, কারণ এটা দেখতে হওয়ার কথা এরকম নিখুঁত, আমরা এরকম নিখুঁত বানাতে পারছি না। আমরা যেটা করতে পারলাম সেটা হচ্ছে এই জিনিসটাকে মোটামুটি রকম দেখতে একটা কিছু বানিয়ে ফেললাম, যে ওকে ঠিক আছে আমরা ধরে নিলাম যে এটার ক্ষেত্রফল হচ্ছে এটা, পুরোটা দেখতে আসলে এরকম। তো প্রথমে আমরা এরকম জিনিসটা নিয়ে আগে আয়তন বের করি, তারপরে দেখবো যে আমরা নিখুঁত করতে হলে আসলে কি করতে হয়। এটা এমনিতেই বোঝা যায় যে এই যে ভাগগুলো, এই ভাগটা আমরা যত বেশি ভাগে ভাগ করতাম, মানে এখানে ভাগ করেছি 1 2 3 4 5 6 7 ভাগে, 7 ভাগে ভাগ না করে আমরা যদি 10 ভাগে ভাগ করতাম তাহলে জিনিসটা আরো বেশি নিখুঁত হতো। যত বেশি ভাগে ভাগ করা যেত তখন এই যে লেন্থটা, এটার পরিমাণটা কমে আসতো। যত বেশি ভাগে আমরা ভাগ করব তত জিনিসটা দেখতে এটা একদম বেশি নিখুঁত হয়ে যাবে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে যত বেশি ভাগে ভাগ করা যায়, ইনফ্যাক্ট আমরা যদি ইনফিনিটি ভাগে ভাগ করে ফেলতে পারতাম পুরো জিনিসটাকে, একদম একটা পাতা করে নিতে পারতাম, তাহলে একদম নিখুঁত একটা জিনিস পাওয়া যেত। অর্থাৎ আমরা এখানে n সংখ্যক বর্গক্ষেত্র নিয়ে ভাগ করেছি, n নিয়ে, n না করে যদি ইনফিনিটি নিয়ে আমরা করতাম তাহলে এক্সাক্ট জিনিসটা পাওয়া যেত। তাহলে আমরা আগে এর জন্য দেখি, তারপরে আমরা n কে ইনফিনিটি হলে কি হয় সেটা পরে চিন্তা করব। ওকে, এখন আমরা n সংখ্যক বর্গক্ষেত্রাকার টাইলস নিয়ে আমরা পুরো পিরামিডটা তৈরি করেছি। এবার ভালো করে খেয়াল করি, আমরা বলছি প্রত্যেকটা এই ছোট ছোট হাইট যেগুলো আছে, এই যে এমন এমন করে করে আমরা এঁকেছিলাম, এই প্রত্যেকটা ছোট ছোট হাইট হচ্ছে x করে। যেহেতু এখানে n সংখ্যক টাইলস আছে তাহলে হাইটটা কত হবে, x x x x এমন করে n সংখ্যক x, তার মানে এখানে উচ্চতা হবে h = nx। এটা ক্লিয়ার সবার কাছে যে এতটুকু x এতটুকু x এতটুকু x এমন করে n সংখ্যক x নিলে আমরা পাবো টোটাল হাইটটা, পুরো উচ্চতা হবে h = nx। এখন আমরা একদম উপরে যে টাইলসটা আছে তার কথা চিন্তা করি, পুরো জিনিসটা দেখতে কি রকম আসলে, এরকম এরকম করে দেখতে। এখন ওর কথা চিন্তা করা যাক, একদম উপরে যে আছে সে তো তাকে আমরা একদম কোণা থেকে দেখছি, জিনিসটাকে যদি একটু ঘুরিয়ে ধরা যেত তাহলে সেটা দেখতে কি রকম লাগতো, সেটা দেখতে এইরকম লাগতো। এটা হচ্ছে টাইলস নাম্বার 1টা, এটারই একটু বাঁকা করে ধরলে এরকম লাগতো, এবং তখন এতটুকু আসলে দেখা যেত এটা আয়তাকার। তার মানে কি, এটা আয়তাকার মানে আয়তন আসলে বর্গাকার, মানে এইটুকু আর এইটুকু সমান। ধরা যাক এই অংশটুকু হচ্ছে a, যদি এইটুকু a হয় তাহলে এইটুকু অবশ্যই হবে a, আর এতটুকু হাইট হচ্ছে x। তাহলে পুরো জিনিসটার আয়তন কত হবে, এই যে একদম উপরে যে টাইলসটা, বর্গাকার টাইলসটা, তার আয়তন হবে একদম উপরে বর্গাকার টাইলসের আয়তন এটা হবে a স্কয়ার ইনটু x, a a a, আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এটাই হচ্ছে এই জায়গাটার আয়তন। তো এখন আমরা সেকেন্ড টাইলসটার কথা চিন্তা করব, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আসলে সমস্ত জিনিস হয়ে যাবে। আমরা একটু সাইড থেকে তাকানোর চেষ্টা করি। আমরা জানি যে এই এতটুকু হচ্ছে a, এখান থেকে এই দৈর্ঘ্যটুকু, আমরা যদি জাস্ট এই দৈর্ঘ্যটুকু কত, এখান থেকে এতটুকু এই দৈর্ঘ্যটুকু কত এটা বের করতে পারি তাহলে আমরা বুঝে যাব যে এটা কত হবে। তো এক কাজ করা যাক, এটার একটু এই পাশে সরিয়ে নিয়ে আসি, মানে হচ্ছে এরকম জায়গায় রাখি, এটাকে সরিয়ে এই পাশে নিয়ে আসলাম। এবার রাখার পরে অলরেডি আমরা কি কি জিনিস জানি, আমরা জানি এইটুকু যে এইটার দৈর্ঘ্য যা, এইটার দৈর্ঘ্য তাই। যদি তাই হয়ে থাকে তাহলে এইখানে আমরা একটা, এই জায়গায় আমরা একটা
সদৃশ কোণী ত্রিভুজ পাচ্ছি, আরো বড় করে আঁকা জিনিসটাকে আমরা অলরেডি কিন্তু জানি যে এই হাইটও যা এই হাইটও তাই। তাহলে এখানে যে সদৃশ কোণী ত্রিভুজটা পাওয়া যাচ্ছে সেটার দিকে লক্ষ্য করা যাক। এইটুকু x, এইটুকু x, এটা a b c d e যদি আমি রাখি। আচ্ছা, এর পরেরটা আমরা নিয়ে ফেলি, এই যে থার্ডটা যেটা, এটাকে তাহলে বললাম f g। প্রত্যেকটা কিন্তু x করে করে, তার মানে হচ্ছে এখানে ab = bc = cf। এই জায়গায় এই অংশটুকুই পুরোটার মধ্যে বোঝার জিনিস, আর তেমন কিছু পুরোটার মধ্যে বোঝার নাই। এর পরের অংশগুলো আমরা বুঝতে পারবো এমনি সহজেই। এই অংশটা বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। তো আমরা এখন এই যে ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACE এরা কিন্তু সদৃশ, একই রকম। এরা যদি সদৃশ হয়, আমার টার্গেট হচ্ছে CE, এইটুকুর মান কত সেটা বের করা, এই একটুকু বের করা। আমরা অলরেডি জানি যে BD হচ্ছে A, এই যে একদম উপরের একটুকু, এই একটুকু হচ্ছে A, তাই না? এই যে এখানে একটুকু A ছিল, এইটুকু A, তার মানে এই অংশটুকু হচ্ছে A, এই যে এই এটাই হচ্ছে সেই A। আচ্ছা, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে AB/AC এটা হবে BD/CE। যেহেতু এরা সদৃশ, সদৃশ হলে সদৃশের একই টাইপের যে বাহুগুলো আছে তাদের অনুপাতগুলো সমান হয়। সো AB/AC হবে BD/CE। তো AB/AC মানে কি? AB মানে হচ্ছে আসলে x আর AC মানে আসলে twice x। BD মানে A আর এটা হচ্ছে CE। অতএব CE যেটা সেটা আসলে ভালো করে খেয়াল করলে বোঝা যাবে CE অবশ্যই twice A হতে হবে। CE অবশ্যই হবে twice A, কারণ x/twice x আছে, এখানে 1/2 আছে, এই পাশে 1/2 হতে গেলে অবশ্যই একটু twice A হতে হবে। যদি ক্যালকুলেশনে বুঝতে কষ্ট হয় তাহলে আমরা CE কে ওই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে পাবো A * twice x / x, x কেটে গেলে এটা twice A হবে, অর্থাৎ CE হবে জাস্ট twice A। এইটুকু যদি হয় A, এইটুকু হবে twice A। এখন আমরা FG এর কথা চিন্তা করি, FG টাকেও একই ভাবে দেখানো যাবে যে FG হবে আসলে thrice A। কেন? কারণটা কি, যে আমরা এখান থেকে দেখব যে ত্রিভুজ ABD এবং ত্রিভুজ AFG এরাও কিন্তু সদৃশ। তার মানে পাওয়া যাবে যে AB/AF এটা ইকুয়াল টু হবে BD/FG। তার মানে এটা হবে x/thrice x এবং এখানে হবে BD মানে হচ্ছে A বাই এখানে কত হলে আসলে মিলে এটা নিয়ে বোঝা যায় যে FG এর মানটা কত হতে হবে। অবশ্যই x/যেহেতু thrice x আছে, অবশ্যই এই পাশে A/thrice A হতে হবে। তার মানে FG এটা আসলে হবে thrice A। তাহলে আমরা এই জিনিসটা পেলাম, সেটা খেয়াল করি ভালো করে যে এই একটুকু যদি হয় A, এইটা হবে twice A, তারপরটা হবে thrice A, তারপরটা হবে 4A, তারপরটা হবে 5A। এমন করে কতগুলো ধাপ আমাদের আছে, কতগুলো স্টেপ আছে, মোট n সংখ্যক স্টেপ আছে। সুতরাং একেবারে লাস্টে যে থাকবে সে হবে NA। তাহলে আমরা একটু খেয়াল করলাম, আরেকবার একটু বলি যে কি হলো। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একদম এতটুকু যদি হয় A, তারপরেরটা এইটুকু হবে twice A, এটার দৈর্ঘ্য, তারপরেরটা দৈর্ঘ্য হবে thrice A। এমন করে করে আমরা n সংখ্যক পাত যদি নেই, তাহলে একদম লাস্টে যেটা থাকবে তার এই এক বাহুর দৈর্ঘ্য হবে NA। এবং প্রত্যেকটারই উচ্চতা কত করে করে আছে? উচ্চতা আছে x করে করে। তাহলে এখন আমরা পুরোটার আয়তন বের করার চেষ্টা করি। তাহলে যে টাইলসগুলো আমরা সাজিয়েছি সমস্ত টাইলসের সবগুলো টাইলসের আয়তন। প্রথম টাইলসটার আয়তন হবে a² * x, এদিকে a আর একটু হচ্ছে x, a² * x। সেকেন্ডটার ক্ষেত্রে এদিকে twice A, এদিকে twice A আর x, তার মানে হচ্ছে twice A whole square into x। থার্ডটার জন্য হবে thrice A whole square into x। এমন করে লাস্টেরটা এটার জন্য হবে NA whole square into x। তো একদম লাস্টে যেটা ছিল সেটা চেহারা কি রকম? সেটা চেহারা হচ্ছে এদিকে NA আর এটা হচ্ছে x। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, আমরা খুব ভালো করে খেয়াল করি যে তাহলে লাস্টেরটা একদম নিচে যেটা আছে সেটাই তো বেস আমাদের। তাহলে সেই বেসটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত হবে? আসলে এটা হবে NA whole square, that means n² a²। এই অংশটাও আমরা ভালো করে জেনে রাখি, এটাই আমাদের কিন্তু বেস। তাহলে আমাদের বেস b হচ্ছে n² into a²। এটা আমরা লিখে রাখলাম। দুইটা জিনিস আমাদের মাথার মধ্যে আছে, একটা হচ্ছে h = nx এবং b = n² a²। তাহলে আমাদের টোটাল যে আয়তনটা v = ভলিউম a²x + twice A whole square x, thrice A whole square x, এমন করে n A whole square x। আমরা যদি a²x কমন নিয়ে নিই তাহলে প্রথমটা থাকবে 1, দ্বিতীয়টা থাকবে twice A²
এখানে 3 স্কয়ার, এমন করতে করতে লাস্টে থাকবে n স্কয়ার। আমরা এই জিনিসটাই আগে লিখে রেখেছিলাম, আমরা জানি এটা কাজে লাগবে। a স্কয়ার x ইনটু n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। তো এখন আমি একটু কাজ করতে চাই, সেটা হচ্ছে এগুলোকে এইগুলোর মাধ্যমে প্রকাশ করতে চাই। তো a স্কয়ারের সাথে আমি n স্কয়ার একটা এক্সট্রা নিয়ে আসলাম, বললাম n স্কয়ার a স্কয়ার, আর এই যে x ছিল x এর জন্য আমি নিয়ে আসলাম nx। তো x টা আমি কাদেরকে নিয়ে এসেছি, আসলে n কিউব কে আমি কোত্থেকে জানি ধরে নিয়ে এসেছি। সো n কিউব কে আমরা ওই পাশে পাঠিয়ে দেব, সেটা একটু পরে পাঠানো যাক, আমরা এখানে লিখে রাখি। কোনো ভুল আমি করি নাই, a স্কয়ার ছিল আমি n স্কয়ার a স্কয়ার বলেছি, x ছিল আমি nx বলেছি, আর যেহেতু n কিউব x এর উপরে নিয়েছি নিচে n কিউব দিয়ে ভাগ করে দিয়েছি। তো এখন এখানে 6 যদি থাকে, উপরে আমি সবগুলোকে গুণ করলে পাবো টুয়াইস n কিউব প্লাস থ্রাইস n স্কয়ার প্লাস n। এটা একটু গুণ করলে পাওয়া যাবে, এই তিনটাকে যদি গুণ করা যায় তাহলে এটা আসবে। তো এইবার আমরা একটু খেয়াল করি, n স্কয়ার a স্কয়ার মানে কত, আসলে n স্কয়ার a স্কয়ার মানে b, আর এটা মানে হচ্ছে h। এবার n কিউব দিয়ে, আচ্ছা বাই এই 6 টাকে আমরা এদিকে নিয়ে আসি, আর n কিউব দিয়ে প্রত্যেকটা নিচে নিয়ে যাই। n কিউব কে যদি প্রত্যেকটা নিচে নিয়ে যাওয়া যায় তাহলে পাওয়া যাবে টুয়াইস n কিউব বাই n কিউব প্লাস থ্রাইস n স্কয়ার বাই n কিউব প্লাস n বাই n কিউব। আমরা যেটা পেলাম সেটা আরেকবার দেখি, bh বাই 6 এখানে থাকলো 2 প্লাস 3 বাই n প্লাস n বাই 1 বাই n স্কয়ার। এটা হচ্ছে শেষ পর্যন্ত আমাদের প্রাপ্তি। তো এইবার সেই পুরো জিনিসটা আমরা বলেছিলাম যে আমরা এই পুরো ব্যাপারটাকে কত ভাগে ভাগ করেছি, আমরা n সংখ্যক ভাগে ভাগ করেছি। n ভাগে ভাগ করলে আমরা এক্সাক্ট ভ্যালুটা পাই না, কারণ তখন এরকম মনে হয় যে কোথায় জানি ফাঁকা আছে। এই পুরো জিনিসটাকে আমরা যদি n সংখ্যক ভাগে ভাগ করি, এরকম খাঁচ থেকে যায়, খাঁচ কাটা ফর্ম। কিন্তু এরকম ফর্ম থাকলে আমাদের হবে না। কি করতে হবে তাহলে? আমাদেরকে ইনফিনিটি ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ যখন n এর মানটা ইনফিনিটি হবে তখন আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো যে আসলে পুরোটা কতটুকু। সো আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাবো যে প্রকৃত যে কোনটা বা ওটাকে কি বলা যায়, পিরামিড বলা যায়। প্রকৃত পিরামিডের যে আয়তনটা হবে সেটা তাহলে কত হবে? প্রকৃত পিরামিডের আয়তন হবে যখন n এটা ইনফিনিটির কাছাকাছি হবে, n টেন্ডস টু ইনফিনিটি বলে এটাকে, মানে n এর মান যখন ইনফিনিটির কাছাকাছি হবে তখন যেটা হবে সেটা রিয়েল মান দেবে। এখন n এর মান যদি ইনফিনিটি হয়ে যায় তখন আমাদের v কি দাঁড়াবে সেটা খেয়াল করি। এই bh বাই 6 তো থাকলোই, 2 3 বাই n, n এর মান ইনফিনিটি হয়ে গেলে কোন জিনিসকে ইনফিনিটিতে ভাগ করা মানে সেটা 0 হয়ে যায়, এবং এটাও 0 হয়ে যাবে। তখন যেটা থাকছে সেটা খেয়াল করি আমরা, 2 এখানে চলে আসবে। সো bh বাই 3 যেটা পাওয়া গেল bh বাই 3, বা এর মান হচ্ছে 1/3 bh। এটাই হচ্ছে আমাদের প্রুফটা যে হ্যাঁ আয়তনটা দাঁড়াবে 1/3 b ইনটু h, 1/3 ইনটু বেস এরিয়া ইনটু হাইট। এবং এটাকে যদি আমরা ব্যবহার করি আমাদের কোণকের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম জিনিস। আসলে যদি আমরা কোণকের ক্ষেত্রেও চিন্তা করি তখনও আমাদের ফর্মুলা 1/3 b ইনটু h, 1/3 b মানে হচ্ছে এখন এটার এরিয়া, বেস এরিয়া। বেস এরিয়া এখন কত? এটা বৃত্ত, সো বৃত্তের বেস এরিয়া হচ্ছে, বৃত্তের এরিয়া কত? পাই r স্কয়ার ইনটু h। এটা হচ্ছে 1/3 পাই r স্কয়ার ইনটু h। এখন যদি আমরা এটাকে এরকম করে প্রমাণ করতে চাই যে না আমরা এই জিনিসটাকে এভাবে প্রমাণ করব, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা অনেকগুলো বর্গক্ষেত্র নিয়েছিলাম না, সেই বর্গক্ষেত্র না নিয়ে আমি এখন নেব এরকম কিছু ডিস্ক। তাহলে একদম প্রথমটা যদি এই ব্যাসার্ধ হয় a, তাহলে সেকেন্ডের ব্যাসার্ধ পাওয়া যাবে ঠিক টুয়াইস এর, থার্ডটার ব্যাসার্ধ পাওয়া যাবে থ্রাইস এর, এবং তখন আমাদের যে অ্যানসারগুলো আসবে তখন একদম উপরের যেটা হবে তার ক্ষেত্রফলটা হবে আসলে, তার আয়তন যেটা হবে সেটা হবে আসলে পাই ইনটু a স্কয়ার ইনটু x, সেকেন্ডটা হবে পাই ইনটু টুয়াইস a স্কয়ার, তারপর এটা হবে পাই ইনটু থ্রাইস a হোল স্কয়ার, লাস্টেরটা হবে পাই ইনটু n a হোল স্কয়ার। এবং তখন আসবে শেষ পর্যন্ত আমরা এই সামনে কিছুই না, খালি এক্সট্রা একটা পাই করে আসবে, এবং আমরা যে আনসারটা পাবো সেটা এখান থেকে বোঝা যাবে যে ওই শেষ পর্যন্ত 1/3 পাই ইনটু b স্কয়ার, বা আমি একদম লাস্টেরটা যত হবে পাই r স্কয়ার। আর মানে কিন্তু এখন n a, একদম লাস্টেরটার ব্যাসার্ধ যেটা r ইকুয়াল টু n a হবে। এখান থেকে যেটা পাওয়া যাবে পাই ইনটু n স্কয়ার a স্কয়ার পাওয়া যাবে, অর্থাৎ এখানে আসবে পাই a স্কয়ার h, সব জায়গায় একটা করে পাই থাকবে এক্সট্রা, এবং শেষ পর্যন্ত আমাদের ক্ষেত্রফল, আমাদের আয়তন যেটা সেটা চলে আসবে পাই a স্কয়ার h বাই 3, বা 1/3 পাই a স্কয়ার h।
তাহলে এখন আমরা দেখলাম কোণকের আয়তন, এবারে দেখতে চাই গোলকের জন্য। গোলকের ব্যাপারটা একটু ট্রিকি আসলে, এটা অনেক অনেক কনসেন্ট্রেশনের ব্যাপার। আর এই প্রমাণটার জন্য আমি খুবই বিশেষভাবে কৃতজ্ঞ সৌমিত্র চক্রবর্তীর কাছে, প্রমাণটা ওর আবিষ্কার। নেক্সট কোনো বইতে দেখা দিতে পারে। আচ্ছা, তাহলে সৌমিত্রের প্রমাণটা আমরা দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করা যায়। ধরা যাক একটা তল আছে, একটা তল, তারপরে আছে একটা লোহার বল। বলটা লোহার, খুবই সুষম একটা গোলক এবং জিনিসটা গরম, খুবই গরম অবস্থায় আছে, উত্তপ্ত অবস্থায় আছে। আচ্ছা, একটু আগে দেখি যে এই পয়েন্টটা যদি আমি মার্ক করে রাখি, আচ্ছা পুরোটা যদি একবার ঘোরানো যায় একদম সোজা এইভাবে ধরে এমন করে যদি আমরা ঘোরাই, টোটালটা যখন একবার ঘুরে আসবে সে, তখন আসলে কতটুকু দূরত্ব সে অতিক্রম করবে, তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে হচ্ছে এই একটুকু দূরত্ব হবে টুয়াইস পাই আর, যদি কিনা তার ব্যাসার্ধ হয় আর। এটা হচ্ছে একদম প্রাথমিক কথা, টোটালটা দূরত্ব হবে টুয়াইস পাই আর। তো এবার আমরা একটু লক্ষ্য করি, মনে করলাম আমাদের কাছে একটা মোমের পাত আছে, মানে কি একটা শক্ত মোমের পাত, মোম দিয়ে তৈরি, বেশ বড় একটা পাত, যেন পুরো বলটা এঁটে যায়। এই পাতটাকে আমি আস্তে 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 নিচে নামাচ্ছি। যখনই এই বলটা কিন্তু অনেক গরম করে রাখা, যখনই বলটার কাছের মোমটা আসলো, তখন কি হলো, মোমের একটা অংশ গলে গেল। এমন করতে 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 একদম ঠিক মাছ বরাবর আমি পাতটাকে নিয়ে আসলাম। যখন একদম মাছ বরাবর পাতটা এসে পৌঁছাবে, একদম মাঝামাঝি বরাবর যখন পাতটা এসে পৌঁছালো, তখন সে একদম নিচ থেকে কতটুকু উচ্চতায় থাকবে, ঠিক আর উচ্চতায় থাকবে। কারণ আমরা জানি যে এই হাইটটা একদম মিডিল সাইডে যদি চিন্তা করা যায়, এই হাইটটা যেহেতু আর, পুরোটা হচ্ছে আর হাইট, এই পুরোটা যদি বল হয় একটা, নিচ থেকে মাঝামাঝি পর্যন্ত এই হাইটটুকু হবে আর উচ্চতায়, অর্থাৎ সে এখন এই পুরো জিনিসটা আর উচ্চতায় এসে পৌঁছেছে। তো এইবার যখন আর উচ্চতায় এসে পৌঁছালো, তখন ঘটনাটা কি হবে, মোমের পাতটা তার মাঝামাঝি একটা অংশ আসলে এই অংশটুকু গলে যাবে, কারণ এটা অনেক গরম একটা বল, যেহেতু গরম বল, সুতরাং মোমের পাতটা যখন এর মধ্যে ঢুকাই দেওয়া হবে, এই জায়গাটা বিশাল অংশ একদম এই অংশ গলে যাবে। এই যে গলে যাওয়া অংশটুকু, সেটা দেখতে আসলে কিরকম হবে, এই গলে যাওয়া অংশটা দেখতে হবে একটা বৃত্তের মতো। আমরা যদি এরকম অংশ থেকে এরকম ভাবে জিনিসটা আছে, যদি সোজা করে তাকাই, তাহলে দেখবো এই এতখানি একটা অংশ এরকম ভাবে গোল হয়ে গলে গেছে। তো এখন সেই যে গোল হয়ে যাওয়া অংশটা, সেটাকে আমি সোজা করে ধরলে এরকম দেখা যাবে। সেইটা এই যে বৃত্তটা, তার বাইরের অর্ধবৃত্তটুকু নিয়ে চিন্তা করি। মানে কি, ধরা যাক এখানে যদি আমরা তাকাই, ধরা যাক এতটুকু অংশ ওই মোমটার খাওয়া হয়ে গেছে, তার এই যে সামনের পার্টটা, এটা দিকে একটু খেয়াল করি আমরা। একদম সামনের যে অংশটুকু, এই অংশটুকুর দিকে আমরা খেয়াল করি, এদের দিকে আমি চোখ রাখবো সবসময়। এই অংশটুকু খেতে কে ভূমিকা রেখেছে, কে এই অংশটুকু খেলো? যারা খেয়েছে তারা হচ্ছে এই গোল যে বলটা আমরা দেখতে পাচ্ছি, এই বলের এই বরাবর যে পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলাই এটাকে খেয়ে ফেলেছে। সেই পয়েন্টগুলাই এই পুরো গোলকে, এই অংশগুলোকে খেয়ে ফেলেছে। তো এখন আমরা একটু ভালো করে চিন্তা করি, যখন বলটাকে একটু সামনে ঘোরালাম, যখন বলটা একটু সামনের দিকে গেল, তখন এই খেয়ে ফেলা অংশটা আরেকটু বেড়ে যাবে, কারণ আরেকটা অংশ গলে যাবে। যখন বল আগাচ্ছে, তখন তো আরেকটা অংশ গলে গেল। যখন বলটা আরেকটু সামনে আগাবে, তখন আরেকটা অংশ গলে গেল। কিন্তু কথা হচ্ছে, সেকেন্ড টাইম যখন সামান্য অংশ গলে গেল, এই গলে যাওয়ায় কি আগের পয়েন্টগুলোই ভূমিকা রেখেছে, নাকি তার থেকে একটু উপরের পয়েন্টগুলো ভূমিকা রেখেছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন সে একটু ঘুরে গেছে, তখন কিন্তু এই জায়গায়, এই লেভেল বরাবর এসে পৌঁছেছে এর উপরের যে পয়েন্টগুলো ছিল, তারা যারা নিচের দিকে ছিল, তারা এখন আরো নিচে চলে গেছে, আর উপরের যে পয়েন্টটা ছিল, তারা এখন ঘুরে সামনে এসেছে। অর্থাৎ এই অংশটুকু যারা ছিল, তারা এই পরের অংশটা খাওয়ার জন্য ভূমিকা রাখবে।
এরপরের যে পার্টটা এটা কারা খাবে, এটা খাবে এর উপরে যারা ছিল তারা। এরপরের যে অংশটুকু তারা কারা খাবে, এটা খাবে এই পার্টটা। এমন করে করে আমরা আগাতে থাকলে একসময় ঘুরতে 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 যখন এই জায়গায় এসে পৌঁছাবো, তখন এই পুরো খাওয়া অংশটার দিকে তাকালে সেটা দেখতে কিরকম হবে, খেতে 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 দেখা যাবে পুরোটার চেহারা হয়েছে এইরকম একটা চেহারা। আমরা শুধুমাত্র এই অর্থ ভিতরে নিয়ে চিন্তা করছি। এই যে চেহারাটা এখন দেখা যাচ্ছে, এখান থেকে এইটুকু পুরোটা লেন্থ হবে টুয়াইস পাই আর, কারণ আমরা আগে দেখেছি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পুরো বৃত্তের পরিধির সমান। তো এই যখন এখান থেকে এই পর্যন্ত আসলো, তখন কারা কারা এই পুরো খাওয়াটায় ভূমিকা রেখেছে সেটা খেয়াল করি। প্রথমে ভূমিকা রেখেছে এই অংশটুকু, এরপর এইটা, এরপর এইটা, এরপর উপরে যারা ছিল তারা, তারপর এখানে যারা ছিল তারা, তারপর এখানে যারা ছিল তারা। এমন করে ঘুরতে 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 যখন টোটাল একবার ঘোরা হয়ে গেছে, তখন এই বৃত্তের উপরে যতগুলো পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্টই কখনো না কখনো এই জায়গাটার কাছে এসেছে, এই পুরো মূলটার কাছে এসেছে, এবং কখনো না কখনো পুরো জিনিসটাকে খেয়ে ফেলেছে। তার মানেই হচ্ছে যে এই গোলকের উপরে যতগুলো পয়েন্ট আছে, এইখান থেকে এই পর্যন্ত এতটুকু জায়গার মধ্যে ততগুলো পয়েন্ট আছে। আমি যদি এতটুকু ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমি আসলে পুরো গোলকটার পরিধির নিচে চারপাশের ক্ষেত্রফল বের করতে পারবো। অনেকে হয়তো বলবে যে এই অংশটা নিয়ে আমরা কেন কাজ করি নাই। আমরা এই পাশের অংশটা নিয়ে এই কারণে কাজ করি নাই যে আমরা যদি এটা নিয়ে কাজ করতাম, তখন এই সাইডের অংশগুলো নিয়ে চিন্তা করতাম, এরকম 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 এই পার্টগুলো নিয়ে, এবং শেষ পর্যন্ত তখন আমরা যেতাম এটা পর্যন্ত। অর্থাৎ এটা নিয়ে কাজ করলে আমরা এই অংশটুকু এরিয়া বের করতাম, তখন এখান থেকে শুরু করে এই পর্যন্তই একটা পূর্ণ লুপ হতো। আর যদি ডান পাশ থেকে শুরু করি, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে একটা ফুল লুপ। আমরা যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করলেই চলবে, এটা খুব ইম্পর্টেন্ট না যেটা নিয়ে করতে হবে কিংবা এটা নিয়ে করতে হবে। তাহলে এখন আমরা দেখলাম যে এইখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত এই জায়গাটার ভেতরেই আসলে এই পুরো গুলোকে প্রত্যেকটা পয়েন্ট কখনো না কখনো কাজ করে গেছে। তাহলে আমরা এখন এই অংশটা এরিয়া বের করি। আমরা খেয়াল করি যে এইরকম জিনিসের এরিয়া আমরা জীবনে কোনোদিন বের করি নাই, এরকম বাঁকা দুই পাশে। তাহলে কাজ করি, এটাকে কেটে নিয়ে এই পাশটাকে কেটে নিয়ে এখানে বসাই দিই। এইবার আমরা দেখতে পাচ্ছি এটা আয়তক্ষেত্র। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সহজে বের করতে পারি। আমরা খেয়াল করি একটুকু যদি হয় আর, তাহলে এই অংশটুকু হবে টুয়াইস আর আসলে, অর্থাৎ একটুকু হচ্ছে টুয়াইস আর, এবং আমরা এদের লেন্থ জানি টুয়াইস পাই আর। আমরা তাহলে জানি যে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট মিন্স টুয়াইস আর ইনটু টুয়াইস পাই আর 4 পাই আর স্কয়ার। এটাই হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা পেয়ে গেলাম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। পুরো জিনিসটাকে জাস্ট একবার মুভ করে তার আগের জায়গায় নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের গোলকের পরিধির এই চারপাশের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। এবং এইটুকু যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে গোলকের আয়তনটা কত হয়। আয়তনটা বের করা এখন অনেক বেশি সোজা। তাহলে আমরা অলরেডি কিছু জিনিস জানি, সেটা হচ্ছে গোলকের আয়তন হচ্ছে 1/3 বেস এরিয়া ইনটু হাইট। এবং আমরা একটু আগে শিখেছি যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। এই দুই জিনিসই এখন আমাদের কাজে লাগবে। এখন আমরা একটা ফুটবল নিয়ে চিন্তা করি। আমাদের কাছে একটা ফুটবল আছে, এটা ফুটবল। সেই ফুটবলের ছোট্ট একটা অংশ ছিঁড়ে গেছে, তালি মারা ফুটবল। ফুটবলের ওখানে আমরা একটা তালি মেরেছি, পট্টি মেরেছি। এখন ওই পট্টিটুকু কেন্দ্রে কতটুকু আয়তন দখল করে আমরা সেটা দেখতে চাই। মানে এটা হচ্ছে একদম কেন্দ্র, কেন্দ্রটা কিন্তু এই পুরো ফুটবল, তার মাঝখানে কেন্দ্র আছে। কেন্দ্র থেকে বাইরের কোনো একটা জায়গায় পট্টি আছে, এই কেন্দ্র থেকে পট্টি পর্যন্ত এই একটুকু অংশের আয়তনটা আমরা বের করতে চাই। তার মানে আমরা আসলে যেটার আয়তনটা চাই, ধরা যাক এটা খুব ছোট একটা বর্গাকার, খুব ছোট এবং বর্গাকার, খুবই ছোট এবং বর্গাকার। তাহলে এটার আয়তন হবে 1/3 ইনটু এর হাইট কত, একদম কেন্দ্র থেকে এই পর্যন্ত যেটা হাইট হচ্ছে h অবশ্যই, মানে r অবশ্যই, 1/3 ইনটু বেস এরিয়া ইনটু হাইট। বেস এরিয়াটা কত হবে, আমরা ধরে নিলাম যে এই এতটুকু হচ্ছে dA1 সাপোজ, ছোট তো তাই dA বলে নিলাম, dA1 ইনটু r। এটা হচ্ছে এই অংশটুকু কর্তৃক কেন্দ্রের যে আয়তনটুকু দখল করে সেটা। তাহলে এখন তার পাশে যদি আরেকটা অংশ নিয়ে আমরা চিন্তা করতাম, যেটার নাম দিলাম আমি dA2, যেটা এরিয়া হচ্ছে বেস এরিয়া হচ্ছে dA2। তাহলে তার জন্য আয়তন কত হবে, 1/3 ইনটু dA2 ইনটু r। তাহলে টোটাল যে আয়তনটা সেটা আমরা খেয়াল করি, 1/3 ইনটু r যদি কমন নেওয়া যায়, তাহলে dA2 হবে dA1 প্লাস dA2, এমন করে তার পাশেটা নিলে পাওয়া যাবে dA3, তার পাশেটা নিলে পাওয়া যাবে dA4 ডট। আমরা যদি এটার দিকে তাকাই, এটার মানেটা কি আসলে? এটার মানে হচ্ছে
পুরো জায়গায় যতটুকু ক্ষেত্রফল আছে পুরোটার চারপাশে যতটুকু ক্ষেত্রফল আছে আমরা একটু আগে বের করেছি এটার মান কত, এটার মান ছিল 4 পাই r স্কয়ার। এর যদি 4 পাই r স্কয়ার হয় তাহলে তার ক্ষেত্রফল আয়তন দাঁড়াবে 1/3 ইনটু 4/3 পাই r কিউব। তাহলে আমরা পেয়ে গেলাম যে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। ওকে।